আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা প্রতিদিনের মতো আজকে আবারও যুক্ত হয়েছি। আজকে আমরা আমাদের সাজেশন ক্লাস ৯ নাম্বার সাজেশন ক্লাসে চলে আসছি। আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আমরা করছি। সামনে আমাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে। সামনে আমাদের আহ, বেশ কিছুদিন আগে হচ্ছে আমাদের নতুন কিছু সার্কুলার হলো। সিভিল সার্জনের বেশ কিছু পরীক্ষা গেল সামনে। ঈদের পরে আরো বেশ কিছু পরীক্ষা আছে। তো আমরা শুরু করেছিলাম খাদ্য অধিদপ্তরের সাজেশন ক্লাস দিয়ে এবং খাদ্য অধিদপ্তরের বিগত বছরের প্রশ্নগুলি সমাধান করে করে প্রথম দিকের ক্লাসগুলো শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা হচ্ছে আরো বিভিন্ন জায়গায় যে রিসেন্ট সময় যে প্রশ্নগুলি আসছে আমাদের আশেপাশে যা হচ্ছে এবং সেই সাথে বিগত বছরে আসা প্রশ্ন এবং বর্তমান সময়ের যে খুবই ইম্পর্টেন্ট যে ফেনোমেনা গুলো হচ্ছে আমাদের আশেপাশে সেগুলির সমন্বয়ে আমরা কিন্তু রিসেন্ট ক্লাসগুলি সাজিয়েছি। ঠিক আছে। আচ্ছা। হ্যালো, শান্ত ফ্রম জামালপুর। আচ্ছা, একজন লিখছে যে সালাম আলাইকুম স্যার ফ্রম জামালপুর। ওকে। তো ঠিক আছে। আম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা যারা সালাম দিয়েছেন এবং আহ, আপনাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল ফাতিন। ইতোমধ্যেই মনে হয় আপনারা আমাকে অনেক দিন ধরেই দেখছেন। তো আহ, একই মানুষজন আর কি, আমি দেখছি যে মোটামুটি আমরা অনেকদিন ধরেই একসাথে। নতুন মানুষজন কই, নতুন মানুষজনকেও একটু নিয়ে আসেন, তাদেরকেও জানান যে আমরা আসলে এই যে রেগুলার লেকচার সিরিজগুলি নিচ্ছি, যেমন আজকে আমাদের ৯ নাম্বার ক্লাস। আমি ভালো আছি ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা আশা করি যে আপনারাও ভালো আছেন। ওকে। ঠিক আছে। আমরা সময় নষ্ট না করি, আমরা তাহলে চলে যাই। থ্যাংক ইউ। আমার ক্লাস ভালো লাগে এবং আপনারা যে আসেন রেগুলার, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা যাই। হ্যাঁ, শুরু করি। অনেকেই আমরা ইতিমধ্যে প্রায় ২০০-র মতো লোকজন চলে আসছি। আস্তে আস্তে আরো সবাই আছি। চলেন আমরা একটা প্রশ্ন সলভ করি এবং আমি সবসময় যেমনটা বলি যে আমার যে রেগুলার যে ক্লাসগুলো, যারা রেগুলার ক্লাসগুলো করেন তারা যদি একটু সুন্দর করে নোট নিয়ে রাখেন, সেই ক্ষেত্রে যেটা হবে যে বিগত ক্লাসগুলোর কিছু ফ্লেভার তো আমি দেই, বিগত ক্লাসে আমি যে কন্টেন্টগুলো পড়াই সেই কন্টেন্টগুলোর সাথে লিঙ্ক করে কিছু জিনিস পড়াই যেন রিক্যাপ হয়ে যায়। এমনই একটা প্রশ্ন দিয়ে আজকে ক্লাস শুরু করছি। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে ৭ মার্চের ভাষণকে ভিত্তি করে শিশুতোষ চলচ্চিত্র এর নাম কি? ঠিক আছে। হুম। শিশুতোষ চলচ্চিত্র এর নাম কি? আচ্ছা। আহ, একজন জিজ্ঞেস করেছে যে কালকে থেকে পাহলভি স্যারের ক্লাস শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমার ক্লাসগুলি কখন হবে? তো যেহেতু কালকে 15 মে, আমরা সবাই জানি যে আমাদের এই বছরের একটা মেগা কোর্স আসছে পাহলভি স্যারের, ম্যাথ কোর্স। বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ যারা প্রিলি বা একই সাথে রিটেনের জন্য প্রিপারেশন নিতে মনস্থির করেছেন তাদের জন্যই এই কোর্সটি। তো যেটা হয়েছে যে কালকে থেকে যদি ৯টায় স্যারের যেহেতু ক্লাসগুলি থাকবে, তো আমি চেষ্টা করব যে 10টা বা সাড়ে 10টা থেকে ক্লাসগুলি নেওয়ার। কারণ অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষজনই চান যে 10টা বা তারপর থেকে হচ্ছে ক্লাসগুলি করতে। ওকে। ঠিক আছে। তো ৭ মার্চের ভাষণকে ভিত্তি করে তৈরি চলচ্চিত্র, তো এই প্রশ্নটা কিন্তু আমি আগে পড়াইছি। তো এই প্রশ্নটা আমি যখন আগে পড়িয়েছিলাম তখন আপনাদেরকে কিন্তু যে জিনিসটা বলেছিলাম, এবং এটা আমার মনে হয় যে অনেকেই অ্যান্সার করেছেন, দা স্পিচ। হ্যাঁ, অনেকেই এটা অ্যান্সার করেছেন। কারণ কি? কারণ ওই যে আমার রেগুলার ক্লাস করছে কিন্তু ভালো করে করে নাই আর কি। ঠিক আছে, এই জন্য একদম মুখস্থ অ্যান্সার দিয়ে দিচ্ছে যে ৭ মার্চের যে ভাষণ, সেই ভাষণকে মানে ভিত্তি করে তৈরি চলচ্চিত্র। যদি বলতো যে শুধু চলচ্চিত্র কথা বলতো বা যদি প্রামাণ্য চলচ্চিত্রের কথা বলতো তাহলেও ঠিক ছিল। বাট এইখানে দেখেন নতুন একটা জিনিস আসছে। সেই নতুন জিনিসটা কি? সেই নতুন জিনিসটা হইতেছে কি বলছে এখানে দেখেন, শিশুতোষ চলচ্চিত্র। শিশুতোষ চলচ্চিত্র। তো যখন আপনাকে বলতেছে ৭ মার্চের ভাষণ এর উপর ভিত্তি করে তৈরি শিশুতোষ চলচ্চিত্র, তখন আপনার অ্যান্সার হবে হচ্ছে, তখন আপনার অ্যান্সার হবে মাইক। ঠিক আছে, তখন আপনার অ্যান্সার হবে মাইক। যদি বলতো যে ৭ মার্চের ভাষণকে ভিত্তি করে প্রামাণ্য চলচ্চিত্র বা ডকুমেন্টারি কোনটা, তাহলে হচ্ছে দা স্পিচ। তো চলেন আমরা একটু দেখে আসি যে মাইক এই হইলো। দেখেন, মাইক যে সিনেমাটা ছিল সেইটার পোস্টার। আই হোপ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং দেখেন এইখানে এই যে দেখেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে তর্জনী ৭ মার্চের ভাষণে। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, আই থিঙ্ক এই যে এখন দেখা যাচ্ছে। তো এই যে ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে এই মাইক
একটা শিশুতোষ চলচ্চিত্র। অর্থাৎ ব্যাপারটা ছিল অনেকটা এরকম যে 7 মার্চের ভাষণে তারা অনেক উজ্জীবিত হয় এবং তারা তাদের আসলে 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে তাদের লাইফে ঘটে যাওয়া একটা ইভেন্ট নিয়ে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়। ঠিক আছে। তো আর আমি যেটার কথা বললাম যে এখানে আপনারা যে ভুলটা করছেন সেটা হচ্ছে, যদি আপনাকে বলতো যে 7 মার্চের ভাষণকে ভিত্তি করে 7 মার্চের ভাষণকে ভিত্তি করে যদি বলতো প্রামাণ্য চলচ্চিত্রের কথা, তাইলে আমার অ্যান্সার কি হইতো? তাইলে আমার অ্যান্সার হইতো যে দা স্পিচ। তাইলে আমার অ্যান্সার কি হইতো? দা স্পিচ। ঠিক আছে, এবং এটার ডিরেক্টর হচ্ছে ফখরুল আরিফিন খান। ঠিক আছে, ডিরেক্টর হচ্ছে ফখরুল আরিফিন খান। এবং আমরা জানি যে কিছুদিন আগে একটা আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটা চলচ্চিত্র এসেছে, যেটা নিয়ে 46তম বিসিএস এও কিন্তু প্রশ্ন এসেছে, তাই না? তো সেইটা মনে হয় আমরা গত ক্লাসে আলোচনা করেছি 46তম বিসিএস এর, যখন প্রশ্ন সলভ করেছি তখনও কিন্তু আলোচনা করেছিলাম আর কি। প্রশ্নটা এসেছিল যে মুজিব যে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে তার যে অটোবায়োগ্রাফি, সেটার পরিচালককে আমরা জানি শ্যাম বেনেগাল। ওকে। তো এই হলো কথাবার্তা। আর আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া, এই যে দুইটা যে চলচ্চিত্র আছে, এই দুইটা চলচ্চিত্র আমি কেন ইচ্ছা করে এই দুইটা নাম দিছি জানেন? কারণ গত ক্লাস যখন আমরা করছিলাম তখন আমরা চাষী নজরুল ইসলাম পরিচালক, শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম স্যারের আমরা হচ্ছে তিনটি চলচ্চিত্রের নাম শিখেছিলাম, এবং সেই তিনটি চলচ্চিত্রই ছিল কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক। আজকে এখানে ইচ্ছা করে আমি দুইটা অপশন রাখতেছি, কারণ এই দুইটা অপশনই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের তৈরি করা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত দুইটি ফিল্ম। ঠিক আছে, তাহলে এই দুইটা ছবি পরিচালক হচ্ছে হুমায়ুন আহমেদ। ঠিক আছে, তাহলে অপশন থেকে কিন্তু আমাদের আসলে পড়া হয়ে গেল আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া এই দুইটা চলচ্চিত্রের পরিচালককে হুমায়ুন আহমেদ, পটভূমি কি মুক্তিযুদ্ধ। ঠিক আছে, আমাদের কিন্তু পড়া হয়ে গেল। ওকে, ঠিক আছে। একই সাথে দেখেন যে আমাদের যে দুইটা অপশন আছে ক এবং খতে, কতে কি বলছে? দা স্পিচ এইটা হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র, বা যদি ডকুমেন্টারি বলে তাহলেও এটা কাভার করবে। যদি বলে শিশুতোষ তাইলেই হয়ে যাবে মাইক। যদি বলে শিশুতোষ চলচ্চিত্র কোনটা, অ্যান্সার হবে মাইক। ভেরি গুড। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এবার বলেন দেখেন তো কি লিখছে। একটা ছবি দিছি এবং এইখানে লিখছি রিমেম্বার মি। দেখেন তো ওকে চেনা যায় কিনা, দেখেন তো ওকে আমাদের মনে টনে পড়ে কিনা। হ্যাঁ, এখন তো আমরা ক্রাশ জেনারেশন, তো যেসব ভাইয়ারা আছেন তারা আবার ক্রাশ খায় না। কারণ এইখানে যাকে দেখতে পাচ্ছেন এর আসলে কোনো এক্সিস্টেন্স নাই, রাইট? এর কোনো এক্সিস্টেন্সই নাই। কেন এক্সিস্টেন্স নাই সেইটাই আমরা একটু আহ পড়বো। ঠিক আছে, কিছু মনে পড়ে? চলেন আমরা পরের পেজে যাই। দেখেন, বলেন তো এই যে দুইটা যে ছবি দেখতে পাচ্ছি, দুইটা ছবিতে দুইজনকে আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ছবির মধ্যে কি মিল আছে জানেন? কেউ কি বলতে পারেন এই দুইটা ছবির মধ্যে কি মিল আছে? এই দুইটা ছবির মধ্যে মিল হচ্ছে এদের কেউই আসলে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, এদের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, এবং আমরা সবাই জানি যে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এআই যে প্রযুক্তি আছে, এই এআই টেকনোলজির সাহায্যে এখন বেশ কিছু সংবাদ সংস্থায় খবর পড়ানো হচ্ছে। বাম পাশে আপনি যে মহিলাকে দেখতে পাচ্ছেন বা যাকেই আপনি দেখতে পাচ্ছেন, ইনি বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে হচ্ছে প্রথম একজন ফিমেল অ্যাঙ্কর, নিউজ অ্যাঙ্কর, এবং একই সাথে মানে অবশ্যই এআই সাপোর্টেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড। এবং আপনি ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, এরা শুধু বাংলাদেশ, বাংলাদেশ তো অবশ্যই না, দেখে আপনি বুঝতেই পারতেছেন, গোটা ওয়ার্ল্ডে এই যে যাকে আপনি দেখতে পাচ্ছেন, গোটা ওয়ার্ল্ডে প্রথম ফিমেল এআই নিউজ অ্যাঙ্কর। ঠিক আছে, ইনি হচ্ছেন কি গোটা ওয়ার্ল্ডে ফার্স্ট। ঠিক আছে, ওয়ার্ল্ডে ফার্স্ট। আচ্ছা, এই ধরনের কাজকর্ম আসলে কারা করতে পারে বলেন তো? এক্স্যাক্টলি, বুঝতে পারছেন, এই ধরনের কাজকর্ম, এত অ্যাডভান্স কাজকর্ম আসলে প্রথম দুনিয়াতে, বিশ্বে কারা নিয়ে আসতে পারে? ডেফিনেটলি চাইনারই কাজ, আর কার হবে, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইতেছে এই যে বাংলাদেশের প্রথম এআই ফিমেল অ্যাঙ্কর, ঠিক আছে, বলেন তো কোন চ্যানেলে ছিল তারা? মানে কোন চ্যানেলে ইনি হচ্ছে এনার নিউজটা প্রেজেন্ট হয়? কোন চ্যানেলে এনার নিউজ প্রেজেন্ট হয়? মনে রাখবেন কোন চ্যানেলে। একজন সঠিক অ্যান্সার দিয়েছেন আমি দেখলাম, চ্যানেল 24। চ্যানেল 24। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে ঝিন ঝাও। হ্যাঁ, এনার নাম হচ্ছে ঝিন ঝাও, এবং এনার এটাকে নিয়ে আমরা একটু পরেই কথা বলি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু জানলাম। ছবি কেন দেখাইছি? কারণ এটাতে আমাদের মনে থাকবে, রাইট? ওকে। আচ্ছা, এখন কথা হইতেছে ওই জিনিসগুলো নিয়ে আমি কেন কথা বলছি। ওই জিনিসগুলো নিয়ে কথা বলার কারণ হইতেছে ওই জিনিসগুলো নিয়ে কোথায় চলে আসছে, দেখেন একটা পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে,
আচ্ছা, তাহলে দেখেন কি বলছে, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম সংবাদ পাঠিকার নাম কি? তো একটু আগে আমরা আসলে দেখছি, একটু আগে অনেকেই আমি দেখলাম কমেন্টে অ্যান্সার করে দিয়েছেন। অ্যান্সার হচ্ছে কি অপরাজিতা। অ্যান্সার কি অপরাজিতা। অর্থাৎ এই যে আমি কি বলছিলাম, এই যে এনার নাম কি বলছিলাম বলেন তো? আমরা এনার নাম বলছিলাম, কি বলছিলাম আমি একটু জায়গাটা ক্লিয়ার করে দেই। আমরা এনার নাম বলছিলাম ঝিন ঝাও, মানে বানানটা আমার ঠিক মনে নাই, বাংলা লিখি ওইটাই আর কি সেফ হবে। ঠিক আছে, আর এনার নাম কি? এনার নাম হচ্ছে অপরাজিতা। ওকে, ওকে। এবং অপরাজিতাকে আমরা আসলে কোন চ্যানেলে দেখছি? চ্যানেল 24-এ। এবং ওনাকে আমরা কোন চ্যানেলে দেখছি? ওনাকে আমরা দেখছি হচ্ছে এই চ্যানেলে। এবং এটা কোন চ্যানেল? সিনহুয়া বা ঝিনহুয়া, যেটাই আমরা উচ্চারণ করি, এটা হচ্ছে চায়নার একটা সংবাদ সংস্থা। ঠিক আছে, ওকে, জোস, অস্থির, সবাই পারতেছেন। নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এবার দেখেন, এই ধরনের প্রশ্নগুলা ব্যাংকে খুব সুন্দরভাবে দেয় একদম, মানে ইন্টারেস্টিং যে ইয়াগুলো আছে বা টেকনোলজি রিলেটেড প্রশ্ন যেগুলো আছে ব্যাংকের, এগুলো খুব ফেভারিট টপিক। সো এখানে আসতে পারে। এবং ইংরেজিতে ব্যাংকের কিন্তু এই ধরনের রিটেনে কিন্তু প্রশ্ন প্রায় সময় আসে যেগুলোর কোনো অপশন থাকে না। দেখেন কি বলছে, আমি যদি একটু খেয়াল করি যে হুইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট টু লঞ্চ এআই নিউজ অ্যাঙ্কর ইন দ্য ওয়ার্ল্ড। একটু আগে আমি এটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি, কে বলেন তো? বলেই দিছি, কে? চায়না। কোশ্চেনটা মানে বুঝছি তো, যে বিশ্বে কোন দেশ সর্বপ্রথম এআই নিউজ অ্যাঙ্কর লঞ্চ করে, অর্থাৎ অন এয়ারে একজন এআই মডেলকে দিয়ে বা নিউজ অ্যাঙ্করকে দিয়ে তারা হচ্ছে কি করে, খবর আমাদের সামনে পেশ করে বা পরিবেশন করে। কোন দেশ? চায়না। ঠিক আছে, কোন দেশ? চায়না। এবং নিউজ এজেন্সিটার কথা মনে আছে? নাম মনে আছে? ওকে, ঠিক আছে, অস্থির, পারতেছি তো নাকি? আচ্ছা, সেরা সেরা, চায়না, চায়না, ওকে। আচ্ছা, না এটা ব্যাংকের ডেডিকেটেড ক্লাস না, ঠিক আছে। আমি যখন পড়াইতেছি আপনি দেখবেন অ্যাডমিশনের টপিক নিয়ে আসতেছি, অর্থাৎ অ্যাডমিশনে আসছে, রিসেন্ট প্রশ্ন নিয়ে আসতেছি। ব্যাংকে আসতে পারে, এটা সম্ভাব্য প্রশ্ন। দেখেন পাশে আমি কিন্তু কিছু লিখি নাই, কি বলে দিছি, এটা ব্যাংকে আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলো ব্যাংক পছন্দ করে। এবং শুধু তাই না, আপনি 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় দেখবেন যে অপশন ছাড়া এরকম এক কথায় উত্তর দাও টাইপ প্রশ্ন আসতে পারে। আমি ইংরেজিতে দিয়ে দিছি, প্রশ্ন বাংলায় আসতেই পারে। সো আপনি প্রিপারেশন নিতে থাকেন, কোথায় আসবে সেটা দরকার নাই। ওকে, দেখেন এইটাও দেখেন, অলরেডি আমি বলে দিয়েছি যে সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা। দেখেন কোথায় আসছে, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। তাহলে দেখেন এই যে একটু আগের স্লাইডে দেখেন, একটু আগের স্লাইডে কি যেন একজন প্রশ্ন করছেন যে আজকে এটা কি ব্যাংক ক্লাস হচ্ছে কিনা। আমি বলছি এই ধরনের প্রশ্ন ইংরেজিতে এইভাবে প্রশ্ন ব্যাংকে আসতে পারে। দেখেন ব্যাংক ছাড়াও কোথায় আসছে সেম প্রশ্ন, দেখেন কোথায় আসছে, সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে এই বছরে আসছে সিনহুয়া। একটু আগে আমি বারবার বারবার লিখাইতেছিলাম, কেন লিখাইতেছিলাম? এই কারণেই লিখাইতেছিলাম যে যে নিউজ এজেন্সি, মনে আছে আগের স্লাইডে একবার লিখছিলাম, এটা কোন দেশের? কোন দেশের বলেন তো? চায়না। চায়না ভিত্তিক সংবাদ সংস্থা। অস্থির, অস্থির, জোস। নেক্সট প্রশ্নে যাই। ওকে, এখন বলেন হোয়ার ইজ পেন্সিল বিল্ডিং লোকেটেড? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখেন তো পেন্সিলের মতো লাগতেছে কিনা? একটু আমাকে অ্যান্সার দেন তো। এই যে আমরা যে বিল্ডিংটা দেখতেছি, এটা কি অনেকটা পেন্সিলের মতো লাগতেছে? হ্যাঁ, একটু দেখেন তো, দেখেন তো এটা পেন্সিলের মতো লাগতেছে কিনা। হোয়ার ইজ পেন্সিল বিল্ডিং লোকেটেড? ঠিক আছে, একটু দেখেন। আপনি যদি যারা মোবাইলে দেখতেছেন তারা ওই যে রোটেট করে দেখতে পারেন বা ফুল স্ক্রিন করে দেখতে পারেন। আর যারা পিসিতে বা ডেস্কটপে দেখতেছেন, ল্যাপটপে দেখতেছেন, তাদের তো এটা আরো ভালো পরিষ্কারভাবে বোঝার কথা। তো হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদের কমেন্ট পাইছি। এইটা দেখতে কিন্তু অনেকটা পেন্সিলের মতো। এই যে দেখেন আমার এই যে, আই হোপ এটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম না? দেখেন তো ছবির পাশে আমার এই যে কলমটা অনেকটা একই রকম, তাই না? আচ্ছা, তাহলে এই যে পেন্সিল বিল্ডিং, এই যে পেন্সিল বিল্ডিং, এই ভবনটাকে আমরা কেন পেন্সিল বিল্ডিং বলি? কারণ ওর আর্কিটেকচারাল শেপটাই হচ্ছে ওই রকম। এবং এই পেন্সিল বিল্ডিং এই আসলে কে আছে জানেন? মজার ব্যাপার হচ্ছে এই পেন্সিল বিল্ডিংটা আসলে, এই পেন্সিল বিল্ডিংটাতেই আসলে হেডকোয়ার্টার অবস্থিত। কার? ওই যে আবারও লিখতেছি, আপনি যদি আমার সাথে সাথে এই নিউজ এজেন্সির নাম 3বার লেখেন তাহলে আপনার এমনি এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? তো সিনহুয়া নিউজ এজেন্সির হেডকোয়ার্টার হচ্ছে এইটা। এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেইজিং এ অবস্থিত। বেইজিং কোন দেশে অবস্থিত? চায়নাতে অবস্থিত। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে? নাই।
অস্থির অস্থির। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা দেখেন, এই যে এই প্রশ্ন কিন্তু কোথাও আসে নাই, কিন্তু এই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কেন আসতে পারে? কারণ এই যে সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা, এটা আমি এখানে হয়তো একটা নোট দিছি, বাট এটা যে কতবার বিভিন্ন জায়গায় আসছে, এটা আপনি যদি একটু প্রশ্ন মানে বিভিন্ন সলিউশন, জব সলিউশন টাইপ বই টই ঘাটেন, আপনি বুঝতে পারবেন। না ঘাটলেও আপনি কি করতে পারেন, বই টই কিনে টাকা নষ্ট করে ঘাটার দরকার নাই, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছেন, নিচের কোন বার্তা সংস্থা 2023 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে? ঠিক আছে, দেখেন কোথায় আসছে, বিসি কে আসা প্রশ্ন। ঠিক আছে, এখন কথা হইতেছে এইটা না যে বিসি কে আসছে বলে ব্যাংকে আসতে পারবে না, বা ব্যাংক রিলেটেড যদি আমি কোনো সম্ভাব্য প্রশ্ন সলভ করায় থাকি, এর মানে যে ওইটা বিসিক বা অন্যান্য নর্মাল অধিদপ্তর মন্ত্রণালয় পিএসসির পরীক্ষায় আসবে না, তাও কিন্তু না। ওকে, চলেন আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। বলেন, পুলিৎজার পুরস্কার এটা কোন দেশ দেয়? বলেন ঝটপট। এই যে পুলিৎজার পুরস্কার, এইটা কোন দেশ দেয় বলেন? ইউএসএ। ঠিক আছে, আর দাতা সংস্থাকে, দাতা সংস্থা দরকার নাই, তারপরও আমি একটু লিখে দিই, কলাম্বিয়া ইউনিভার্সিটি, সংক্ষেপে লিখলাম। ওকে, ঠিক আছে। তো পুলিৎজার পুরস্কার কারা দেয়? পুলিৎজার পুরস্কার দেয় হচ্ছে ইউএসএ, এবং এটা দাতা সংস্থাকে, এটা দাতা সংস্থা হচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটি। আচ্ছা, এখন বলছে যে 2023 সালে কোন বার্তা সংস্থা, ঠিক আছে, অর্থাৎ আপনি একটু দেখেন, আমি যদি বলি এএপি, এ এ পি, ঠিক আছে, যারা একটু খবর টবর পড়েন তারা দেখবেন প্রায় সময়ই বিভিন্ন প্রথম আলো বলেন বা যে কোনো ধরনের পত্রিকা বলেন, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, দেখবেন যে কলাম যখন শেষ হয়ে গেছে লাস্টে লেখা থাকে অনেক সময় যে সূত্র রয়টার্স, সূত্র এএফপি। ঠিক আছে, এই যে দেখেন এএফপি, ঠিক আছে, এরপরে আছে এপি, এরপরে আছে বিবিসি। বিবিসি তো খুবই কমন, তাই না? আচ্ছা, আমরা গত কোনো একটা ক্লাসে পড়ছিলাম যে বিবিসি সদর দপ্তর কোন একটা বিল্ডিং এ ছিল, যেটা পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল, মনে আছে কি না? একটু আমাকে বললেন যে বিবিসি এর হেডকোয়ার্টার ছিল একটা হাউসে, সামথিং হাউস বলা হইতো। যদি কারো মনে থাকে তাহলে আমাকে একটু জানায়েন। ঠিক আছে, ওকে, তাহলে এএপি বলেন তো এইটার ফুল ফর্ম কি? এইগুলো একটু জেনে রাখবো। ঠিক আছে, কেন জেনে রাখবো জানেন? কারণ যদি আবার প্রশ্ন করে বসে যে এএপি এটা কোন দেশের সংবাদ সংস্থা, তখন আপনি কি করবেন? ওটা তো কমন পড়ে নাই, কারণ আপনি বলবেন যে স্যার তো শুধু সিনহুয়া 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 করে গেছে। সো দ্যাটস ওয়াই আমি এইগুলাও একটু টাচ করে দিই, কারণ এই সবগুলাই মোটামুটি কি খুবই রিনাউন্ড বার্তা সংস্থা। ঠিক আছে, আচ্ছা এএপি, আচ্ছা এটার ফুল ফর্ম কি বলেন তো? এটার ফুল ফর্ম হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড প্রেস, এএপি, দেখা যাচ্ছে? ওকে, অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস, আমি বারবার বলে দিচ্ছি, সো আই হোপ সমস্যা হবে না। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস। ওকে, আচ্ছা, পরেরটা দেখেন কি বলছে, এএফপি। এইটা মানে আপনি যদি নর্মালি পত্রিকা খুব অল্প বিস্তর পড়েন, তাহলে এএফপি এই রেফারেন্সটা আপনি প্রচুর পাবেন। জাস্ট আমি একটু ফুল ফর্মটা একটু দিয়ে রাখতেছি আপনার সুবিধার জন্য। সেটা হচ্ছে এজেন্সি, ঠিক আছে, ওকে, এজেন্সি ফ্রান্স প্রেসি। ঠিক আছে, এএফপি। প্রথমটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস, এর মানে হচ্ছে এটা অস্ট্রেলিয়া ভিত্তিক। যদি আপনাকে জিজ্ঞেস করে সিনহুয়া কোন দেশ ভিত্তিক, আপনি বলছেন কি চায়না। যদি আপনাকে প্রশ্ন করে এএপি কোন দেশ ভিত্তিক, এটা আপনি কিভাবে অ্যান্সার করবেন? অবশ্যই তাহলে আপনার ফুল ফর্ম জানতে হবে। দ্যাটস ওয়াই আমি বলে দিচ্ছি, এএপি মানে হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস। এএফপি, এখানে এফ দিয়ে আসলে কি বুঝাইতেছে দেখেন, ফ্রান্স, এর মানে কি এটা কোন দেশের? ফ্রান্স ভিত্তিক। এজেন্সি ফ্রান্স প্রেসি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আচ্ছা এপি, এপি মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস, অ্যাসোসিয়েটেড প্রেস। এবং এই যে অ্যাসোসিয়েটেড প্রেস, এইটা আসলে আমেরিকান ভিত্তিক একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, কোন ভিত্তিক? আমেরিকান ভিত্তিক, ইউএসএ। ঠিক আছে, এই যে এএপি এটা কোন ভিত্তিক ছিল, কোন দেশ ভিত্তিক ছিল? অস্ট্রেলিয়া। এএফপি এটা কোন দেশ ভিত্তিক ছিল? ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা বিবিসি, বিবিসি কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এটা আমরা মোটামুটি জানি, এটার পুরোটা লিখতেছি না, ব্রিটিশ ব্রডকাস্টিং। ঠিক আছে, ওকে, এখন আমাকে বলেন তো যে কোন বার্তা সংস্থা 2023 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে? বলেন তো, বলেন তো। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলছেন বুশ হাউস, তাদেরকে থ্যাংক ইউ। কারণ হচ্ছে এই যে বিবিসির কথা বলছিলাম না, বিবিসি 70 বছর বুশ হাউসে ছিল।
বুশ হাউস হচ্ছে বেশ প্রাচীন একটা, মানে অনেক পুরোনো দিনের একটা স্কাল্পচার, স্কাল্পচার মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে পারি, একটা বিল্ডিং বলতে পারি, যেটা আসলে যেহেতু অনেক পুরনো ছিল, যেটা রেনোভেশন খরচ অনেক বেশি হয়ে যাচ্ছিল বলে 2012 সালে এই বুশ হাউস থেকে বিবিসির সদর দপ্তর ট্রান্সফার করা হয়। ঠিক আছে, এইটা আমরা গত কোন একটা ক্লাসে পড়ছিলাম। থ্যাংক ইউ যারা অ্যান্সার করতে পারছেন। আই হোপ যে আপনারা গুগল টুগল করেন নাই, ক্লাস করেই অ্যান্সার করছেন। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি বলেন? এটার অ্যান্সার হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এপি, আমেরিকান ভিত্তিক যে অ্যাসোসিয়েটেড প্রেস, সেইটাই হচ্ছে কি আমাদের 2023 সালে পুলিৎজার পুরস্কার পায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই যে চারটা আমি বলছি, এই চারটাই কি অনেক রিনাউন্ড। এর মধ্যে সবচেয়ে পুরনো কোনটা বলেন তো? এর মধ্যে সবচেয়ে পুরনো, বা যদি সবচেয়ে ওল্ডেস্ট বলে, মানে সবচাইতে পুরাতন, সবচাইতে পুরনো হচ্ছে এ এফ পি। ঠিক আছে, এটা প্রায় আহ অলমোস্ট 200 বছরের কাছাকাছি এর বয়স। এটার 1835 সালে অপারেশনে যায়। ঠিক আছে, 1835 সালে অপারেশনে যায়, এবং এইটাই হচ্ছে সবচেয়ে পুরনো বার্তা সংস্থা। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, অনেক সময় প্রশ্ন আসে যে সবচেয়ে পুরনো বার্তা সংস্থা কোনটা, এএফপি। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে যাই, দেখেন কি বলছে। হ্যাঁ, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? ঠিক আছে, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা, এই প্রশ্নগুলো কিন্তু অনেক কমন চাকরির পরীক্ষায়, কিন্তু রিসেন্ট যেখানে আসছে আমি শুধু সেই রেফারেন্সটা দিচ্ছি, বারবার বলতেছি। রয়টার্স কোন দেশের সংস্থা, দেখেন এখানে আমি ওই লোগোটাও দিয়ে দিছি। কারণ রয়টার্স এর লোগোটা কেন দিছে, কারণ এই লোগোটা আপনার মাথায় থাকলে মোটামুটি আপনি, মানে আপনার এই প্রশ্ন উত্তরটা এখন যে সলভ করতেছেন পরীক্ষার হলে, আমরা অনেক সময় পারা জিনিসই অ্যান্সার করতে পারি না। সো এই লোগোটা আমি ইচ্ছা করে দিছি যেন আপনার দেখলেই পরীক্ষার হলে মনে পড়ে যায়, আচ্ছা এটা তো স্যার ক্লাসে করাইছিল, এটা তো অ্যান্সার এরকম এরকম কিছু একটা। ঠিক আছে, তো কি একটা সেইটাই আমরা চলেন একটু দেখে ফেলি। রয়টার্স, হ্যাঁ রয়টার্স এর কথা বলতেছে। এটার ইংরেজি বানানটা অবশ্যই জানবেন। ও আচ্ছা, এখানে দেওয়া আছে, সো আর লিখতেছি না। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? এটার অ্যান্সার হচ্ছে যুক্তরাজ্য। হ্যাঁ, যুক্তরাজ্য বলেই দিলাম। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। এবং আপনাকে যদি বলে যে সবচাইতে বড় বার্তা সংস্থা কোনটা, সবচাইতে বড়, মানে এদের কর্মযজ্ঞ বিশাল, আপনি জাস্ট চিন্তা করেন, এদের 2500 হচ্ছে কর্মী, এবং শুধু ফটো জার্নালিস্ট হচ্ছে 600, এবং অলমোস্ট প্রায় 200-র কাছাকাছি রাষ্ট্রে এদের প্রতিনিধি আছে। জাস্ট আপনি চিন্তা করেন, 600 হচ্ছে ফটো জার্নালিস্ট। ওকে, তো আপনাকে যদি বলে যে সবচেয়ে বড় সংবাদ সংস্থা কোনটি, সেটা হচ্ছে রয়টার্স। মানে এই সেম প্রশ্ন একটু ঘুরায় আসতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আহ আর এখানে একটা কথা মনে রাখতে পারি, এখানে একটা কথা আপনি চাইলে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে রয়টার্স যুক্তরাজ্য ভিত্তিক, কিন্তু বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে যেটা হয়েছে, কানাডা ভিত্তিক থমাস রয়টার্স যে ইনকর্পোরেশন আছে, তারা হচ্ছে এইটার মালিকানা আর কি নিয়ে নিছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। পৃথিবীর কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ কোনটি বলেন? এই যে এখানে কি লিখছে দেখেন, কার্বন নেগেটিভ বা কার্বন নিউট্রাল। আচ্ছা, মানে ব্যাপারটা ছিল এইরকম যে প্রথমে দেখেন নিউট্রাল আর নেগেটিভ, এই জিনিসটা কি দেখতেছেন না, যে একটু মানে নিউট্রালটাকে আমি শুয়াই দিচ্ছি, নেগেটিভটাকে নিয়ে আসতেছি। এর মানে হইতেছে প্রথমে কার্বন নিউট্রাল ছিল, মানে একদম নিউট্রাল ছিল, নিরপেক্ষ ছিল, মানে বর্ডার লাইনে ছিল, জিরোতে ছিল, এখন নেগেটিভে চলে গেছে। এর মানে কার্বন একেবারেই নাই। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে আহ এই যে যেই দেশের কথা আমরা এখন বলবো, সেই দেশের প্রায় 60%ই হচ্ছে কি বনভূমি। হুম, ওকে। আচ্ছা, তাহলে পৃথিবীর কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ আমরা সবাই জানি কি, ভুটান। আমরা সবাই জানি ভুটান। ওকে। আচ্ছা, এখন বলেন তো, আমরা একটা কাজ করি, চলেন এইগুলোর রাজধানীগুলো একটু জেনে নেই, কারণ প্রায় সময় কিন্তু আমাদের রাজধানী জানে, মানে রাজধানী জিজ্ঞেস করে, বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, প্রাইমারির ভাই ভাই জিজ্ঞেস করতে পারে, বেসরকারি শিক্ষক নিবন্ধনের ভাই ভাই জিজ্ঞেস করতে পারে, এছাড়া রিটেন প্রশ্ন বা এমসিকিউতে আসতে পারে। তো চলেন আমরা একটু দেখি যে চীনের রাজধানী কোথায় বলেন তো। চীনের রাজধানী, এটা মনে হয় আমরা সবাই পারবো। একটু অ্যান্সার করি তো, চীনের রাজধানী কোথায় ঝটপট। আমি একটু আগে বলছিলাম ওই যে সিনহুয়া, মনে আছে সিনহুয়া যে সংবাদ সংস্থা, সেটা সদর দপ্তর কোথায় ছিল? বেইজিং। তাহলে চীনের রাজধানী আমি কিভাবে মনে রাখবো? বেইজিং। চীনের রাজধানী কোথায়? বেইজিং। ঠিক আছে, মনে আছে, একটু আগে আমরা লিখছিলাম। আচ্ছা, ভুটান বলেন তো, ভুটানের রাজধানী, এইটা আমরা মনে হয় অনেকেই পারি, তাই না? ভুটানের রাজধানী, এখানে একটা কনফিউশন হয়, অনেকেই বলে ভুটানের রাজধানী হচ্ছে পারো। পারো হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেকেই আমরা ভুটান ভিজিট টিজিট দেই, বা ভুটানের ব্যাপারে আমরা অনেকেই খোঁজ খবর রাখি, কারণ ভুটানে আমাদের হচ্ছে ওই যে লাগে না, মানে অন অ্যারাইভাল ভিসা, বা ভারত হয়ে আমরা ভারতের ট্রানজিট ভিসা নিয়েও যাইতে পারি বাই রোড। তো ভুটানের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেইটার নাম হচ্ছে পারো। বাট রাজধানী যদি বলে, তাহলে রাজধানী হচ্ছে থিম্পু।
ঠিক আছে। আচ্ছা, তুরস্ক, বলেন তুরস্ক। তুরস্কর আপনারা অনেকেই যে সুলতান সুলেমান টাইপ নাটক টাটক দেখেন, অনেক নাটক এখন ওই যে বাংলা কনভার্ট হইতেছে। তো তুরস্ক হচ্ছে আনকারা। ঠিক আছে, নাম কি? আনকারা। আর ঘানা, ঘানা হচ্ছে এটার বাংলা বানানটা আসলে আকরা। ইংরেজি বানান হচ্ছে আহ হ্যাঁ, বেইজিং, থিম্পু। আচ্ছা, একজন লিখছে সবগুলাই, ভেরি গুড, থ্যাংক ইউ। আকরা, থ্যাংক ইউ। শুধু একজনকেই দেখলাম যে চারটাই লিখে দিয়েছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটা? ভুটান। ওকে, এইখানে আর তেমন কিছু বলতেছি না, নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখেন, সিভিল সার্জন 2000, সিলেট 2024 একটা প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি? এটা অলরেডি আমরা আলোচনা করছি। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। দেখেন এখানে ভুটানের একটা জাস্ট সিনারিও আপনাদেরকে দিছি, যে এখানে জাস্ট দেখেন একটা বিল্ডিং, খালি এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, যে এখানে জাস্ট একটা বিল্ডিং আর কি। ঠিক আছে, আই হোপ আমার মার্কিংটা বোঝা যাইতেছে, তাই না? আর আশেপাশে খালি মানে পাহাড় পর্বত সবুজ এগুলাই। ঠিক আছে, এখানে ছোট ছোট কিছু বিল্ডিং আছে, জাস্ট চিন্তা করেন আমাদের দেশের কোনো একটা বিভাগীয় শহরের কথা চিন্তা করেন, এইরকম কোনো কিছু আহ কল্পনা করাই আসলে ডিফিকাল্ট। সিলেট এদিক থেকে হয়তো একটু ভালো আছে, আমরা জানি এই বছর সিলেটে আমরা যখন ঢাকায় বা চুয়াডাঙ্গায় থেকে অনেক মরছি, সিলেটের অবস্থা খুব ভালো ছিল। আচ্ছা, তো এখানে দেখেন কি বলা আছে, এই যে এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো আসলে দরকার নেই। জাস্ট এখানে দেখেন এই যে কথা বলা আছে একটা, 60% বনভূমি হওয়ার জন্য কি হয়েছে, তারা মানে ওই দেশে একটা কার্বন সিঙ্ক তৈরি হয়ে গেছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কি হয়ে গেছে একদম, মানে যে পরিমাণ সবুজ গাছপালা আছে, তারা হচ্ছে প্রত্যেক বছর প্রায় 4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কি অ্যাবজর্ব করে নেয়। সুতরাং এই জন্যই কার্বন নেগেটিভ। এটা আমরা আগের স্লাইডেও দেখলাম, থিম্পু। সো এটা নিয়ে আর কথা বলতেছি না। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে আমাদের জন্য। ওকে, দেখেন, কম্বাইন ব্যাংক 2021-এ এই প্রশ্নটা আসছে, হ্যাঁ। আচ্ছা, আমরা কি সিরিয়ালটা ঠিক আছি? হ্যাঁ, 10 নম্বর প্রশ্নে। আচ্ছা, তা দেখেন এখানে কি আছে, হুইচ কান্ট্রি ইজ কল্ড দ্য থান্ডার বোল্ট অফ এশিয়া? বলেন বলেন, বুদ্ধি করে বলেন, বুদ্ধি করে বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা ক্লাস করতেছেন, ক্লাস সুন্দর বলতেছেন, থ্যাংক ইউ। ওকে, হুইচ কান্ট্রি ইজ কল্ড দ্য থান্ডার বোল্ট অফ এশিয়া? বলেন কি হবে? এমন একটা দেশ যেই দেশে প্রচুর আসলে থান্ডার স্টর্ম হয়, যার জন্য আমরা তাকে বলি যে থান্ডার বোল্ট অফ এশিয়া, সেটা হইল ভুটান। যারা বুদ্ধি করে অ্যান্সার করছেন তাদের ধন্যবাদ, কারণ ভুটান নিয়ে আমরা কথাবার্তা বলতেছি আর কি। ঠিক আছে, ওকে। না না, জাপান না। থান্ডার বোল্ট অফ এশিয়া, ভুটান। ঠিক আছে, ওই যে বজ্রপাতের দেশ, হ্যাঁ, থ্যাংক ইউ সুমন চন্দ্রপাল, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইখানে আর আমরা কিছু বলতেছি না, হ্যাঁ। এবং ভুটানই হচ্ছে একমাত্র দেশ যেখানে আসলে কি কোনো ওই যে মানে ভুটানের একটু পরে আমরা যখন মানচিত্র দেখবো তখন দেখবো যে আসলে ভুটানের উপর দিয়ে বা ভুটানের আশপাশে, মানে ভুটানের সাথে আসলে কোনো সাগরের কোনো কানেক্টিভিটি নাই। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। ভুটানে, ও ওই যে বলেই দিছি, ভুটানে নৌবাহিনী নাই কেন? হ্যাঁ, ভুটানে নৌবাহিনী নাই কারণ হচ্ছে কি, ভুটানের সাথে আসলে সেভাবে কোনো সাগরের কানেক্টিভিটি নেই। আমরা যখন যদি একটা মানচিত্র দেখি, দেখেন এইখানে খেয়াল করে দেখেন, এই যে ভুটান, এই যে মনে আছে একটু আগে আমি কি বলছিলাম, এই যে দেখেন এইটা কি, এটা হচ্ছে আমার পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। এই যে এখানে স্টার চিহ্ন দেওয়া, এই স্টার চিহ্নটা দেওয়া কিসের জন্য? থিম্পু হচ্ছে আমাদের রাজধানী। ঠিক আছে, থিম্পু, এটা হচ্ছে কি আমাদের রাজধানী। আচ্ছা, এখন আমরা যদি ভুটানের মানচিত্রটা একটু দেখি, ধরেন এই যে ভুটান। ঠিক আছে, আমরা যদি এইভাবে যাই, জাস্ট আমি একটু রেড মার্কটা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই হইলো ধরেন আমার ভুটান। ঠিক আছে, এবং এইটা এই যে হিমালয়ের যে এরিয়াটা। হুম, তো কথা হইতেছে যে দেখেন এইখানে কে আছে? চায়না। এইখানে কে আছে? নিচে কে আছে? নিচে আছে হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই যে ইন্ডিয়া এবং চায়না, দেখেন আশেপাশে কোথাও কিন্তু কি নাই, সরাসরি কোনো কি নাই, আহ কানেক্টিভিটি নাই, কার সাথে? কোনো সাগরের সাথে কোনো কানেক্টিভিটি নাই। ঠিক আছে, এবং চারপাশেই এটা কি, এটা একটা স্থলবেষ্টিত ভূখণ্ড। আমরা দেখবো যে ভুটানের ব্যাপারে সবসময় একটা কথা সব জায়গায় লেখা থাকে, যে স্থলবেষ্টিত। আপনি যদি মানচিত্রটা দেখেন তাহলেই বুঝবেন যে এই স্থলবেষ্টিত মানে কি, রাইট? এবং এই স্থলবেষ্টিতর ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ল্যান্ড লক। অলরেডি একজন মনে হয় কমেন্টে লিখছে দেখলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, তাইলে ভুটানের নৌবাহিনী নাই কেন বুঝতে পারছি তো। এই ধরনের যদি প্রশ্ন করে,
ভাইভাতে বা যদি রিটেনেও যদি কখনো প্রশ্ন আসে, আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলোকে বলে হচ্ছে যে অনেকটা মেন্টাল এবিলিটির মধ্যেও পড়ে যায় আর কি, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, ওই যে এটা নিয়েই আমি একটু আগে বললাম আর কি, যে ওই যে বলি না যে ভুটান হচ্ছে স্থলবেষ্টিত, মানে কি ল্যান্ড লক কান্ট্রি, আমরা ম্যাপ দেখে এটা বুঝে ফেললাম। ওকে, নেক্সট প্রশ্নে যাই। হোয়াট ইজ আ ল্যান্ড লক কান্ট্রি, এটা কি অ্যান্সার করতে হবে? এইটা হোমওয়ার্ক, ঠিক আছে। এই যে আমি হোমওয়ার্ক দিই, আমার নিজের মনে থাকে না, গত ক্লাসেও কি জানি হোমওয়ার্ক দিছি। হ্যাঁ, আই হোপ সেগুলো আপনারা করে নিছেন, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে যাই, চলেন। কি বলছে, হোয়েন ডিড সিনো ইন্ডিয়ান ওয়ার অকার্ড, এইটা চলেন এইটা নিয়ে একটু খেলাধুলা করি। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে আহ এই যে মানে কানেক্টিভিটিটা কিভাবে চলে আসলো এদিকে, তাই না, এটা প্রশ্ন করতে পারেন। সো অবশ্যই একটা কানেক্টিভিটি আছে। এই সিনো ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়ার, সিনো ইন্ডিয়ান ওয়ার, এটাকে আমরা আরো একটা নামে ডাকি, সেটা হচ্ছে ইন্দো চায়না ওয়ার, ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা, এই যুদ্ধটা খুবই আহ মানে সিগনিফিকেন্স বহন করে, বাট যুদ্ধটা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য হয়, এবং এটা অক্টোবর থেকে নভেম্বর, মাত্র 1 মাস, প্রায় 1 মাস ধরে এই যুদ্ধটা চলে। এবং যারা রিটেন প্রত্যাশী তারা আমার মনে হয় যে এই যুদ্ধগুলো নিয়ে আরো ভালোভাবে জানেন, ঠিক আছে। এবং এগুলা কিন্তু আমাদের ওই জিও পলিটিক্স বুঝার জন্য এই ওয়ার বা এই কলিশন গুলা কিন্তু জানা খুবই জরুরি। এবং সিমিলার একটা প্রশ্ন এবার 46 বিসিএস এ আসছিল, আপনারা একটু যদি আমি রিকল করাই দেই, সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন ওয়ার, আমি 46-এর প্রিলির দিনই কিন্তু যখন সমাধান ক্লাস নিয়েছি তখনও কিন্তু এই যুদ্ধ নিয়ে ডিটেলস বলছিলাম। হ্যাঁ, তো সিনো ইন্ডিয়ান ওয়ার অথবা ইন্দো চায়না ওয়ার, যিনি আনসার করেছেন ধন্যবাদ, 1962 সালে হচ্ছে এই যুদ্ধটা সংগঠিত হয়, ঠিক আছে, 1962 সালে। এখন এটা কিভাবে মনে রাখবো, চলেন একটু ছবি টবি দেখি, তাহলে একটু মনে থাকবে। খেয়াল করে দেখেন, হ্যাঁ খেয়াল করে দেখেন, এইখানে আছে হচ্ছে আমার, জাস্ট আমি একটু প্রথমে মার করে দিই, এই হইলো হচ্ছে আমার পাকিস্তান, এই দিকে আছে হচ্ছে ইন্ডিয়া, নেপাল দুধ ভাত, ওকে আমার দরকার নাই। আর এখানে কি আছে, এই যে এখানে আমাদের একটা বড় ভাই চায়না, ঠিক আছে। তো কানেকশনটা দেখেন আপনি, কানেকশনটা কি রকম। আহ এই যে বর্ডার তো আপনি দেখতে পাচ্ছেন, আমি আর পুরোটা দাগ টানতেছি না। এই যে আপনার যে বর্ডারটা দেখতেছেন, হ্যাঁ, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের একটা বিভাজন আপনি এখানে পেলেন। এখন চায়নার সাথে আপনার ভারতের যেই ইয়াটা, আমি যদি আরেকটু খেয়াল করাই আপনাদেরকে, দেখেন এখানে কি বলছে, এই যে জায়গাটা পাকিস্তান কন্ট্রোল কাশ্মীর, অর্থাৎ কাশ্মীর নিয়ে যে এই যে এত মারামারি, জাস্ট আপনি ছবিটা দেখেন, এই যে জায়গাটা আছে, অর্থাৎ কমলা কালার দিয়ে আমি যে জায়গাটা বুঝাইতেছি আর কি, হুম, এই জায়গাটা কার দখলে বলেন তো, কার দখলে? পাকিস্তানের দখলে। কার দখলে? পাকিস্তান। কালারটা একটু চেঞ্জ করে দেই, কার দখলে এটা? পাকিস্তান, আমি জাস্ট পাক লিখলাম, ঠিক আছে। ওকে, এইবার খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা আছে, আরেকটা যে জায়গা আছে, এই যে জায়গাটা, হ্যাঁ ওইটা থাকুক, লালটা লাল থাকুক, এই যে জায়গাটা, এই জায়গাটা কাদের? এই জায়গাটার দখল আছে ইন্ডিয়ার। দেখেন কি মারামারি, ইন্ডিয়া পাকিস্তান মারামারি লাগছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইতেছে যে তাইলে এই যে জায়গাটা, এই যে এখানে যে এক্সট্রা জায়গাটা আছে, খেয়াল করি, আমরা খেয়াল করি, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, আর এই যে এইখানে যে জায়গাটা, এই জায়গাটা তাহলে কার দখলে? পার্পল কালার অর্থাৎ বেগুনি কালারে আমি যে জায়গাটা রাখছি, সেই জায়গাটা হচ্ছে চায়নার কন্ট্রোলে। এবং এই যে চায়নার ভারতের মধ্যে এই যে ইন্ডিয়া আর এই যে চায়না, ঠিক আছে, এই যে চায়নার কন্ট্রোল আর এই যে ইন্ডিয়ার কন্ট্রোল, এই যে দুইটার মাঝখানে, ঠিক আছে, এই যে ইন্ডিয়া আর এই হলো চায়না, সি দিয়ে আমি চায়না বুঝাইছি, তাহলে এই যে ইন্ডিয়া আর এই যে চায়না, এদের মাঝখানে যে আমার বিভাজন যে লাইন, রেড কালারের যে লাইন, এটাকে আমরা কি বলি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, প্রায়ই কিন্তু প্রশ্ন আসে, হাজারবার প্রশ্ন আসে, এই যে সি আর এই যে আই, অর্থাৎ ইন্ডিয়া আর চায়নার মাঝখানে যে বিভক্ত করি লাইন, এইটার নাম কি? LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। এখানে দেখেন পরিষ্কার লেখা আছে ইন্ডিয়ান কন্ট্রোল কাশ্মীর, অর্থাৎ এই যে জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রোল কাশ্মীর, ঠিক আছে, ইন্ডিয়ানদের কন্ট্রোলে আছে। আর এই যে জায়গাটা, এটা কার কন্ট্রোলে আছে? এটা হচ্ছে চায়নাদের কন্ট্রোলে। তাহলে এই যে আমার ইন্ডিয়ার কন্ট্রোল আর এই যে চায়নার কন্ট্রোল, এর মাঝখানে লাল যে লাইনটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে, কি বলতেছি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। তাহলে এই যে আমার এই জায়গায় যে মারামারিটা হয়েছিল, এই মারামারিটার কারণেই হচ্ছে যেই
মানে বাফার রাষ্ট্র তৈরি হয়। মানে বাফার রাষ্ট্রের কনসেপ্ট একটু পরে যাচ্ছি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে এই যে চায়না আর ভারত, হ্যাঁ, এই যে চায়না আর ভারত এদের মাঝখানে যুদ্ধ লাগে কত সালে? 1962 সালে, এটা মনে রাখবো, ঠিক আছে। একই সাথে আপনি মনে রাখবেন এই যে ইন্ডিয়া আর পাকিস্তান এদের মাঝখানে একটা যুদ্ধ হয় যেটাকে আমরা বলি সিয়াচেন ওয়ার, ঠিক আছে, সেটা হয় কত সালে? 1984 সালে, ঠিক আছে। পাকিস্তান আর ইন্ডিয়া এদের মাঝখানে যে যুদ্ধ লাগে, পাকিস্তান আর ইন্ডিয়া এদের মাঝখানে যে যুদ্ধ লাগে সেটাকে আমরা বলি সিয়াচেন ওয়ার, সেটা 1984। ইন্ডিয়া আর চায়নার মাঝখানে যে যুদ্ধ লাগে সেটা হচ্ছে 1962 সিনো ইন্ডিয়ান ওয়ার, ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এবার দেখেন এই যে প্রশ্ন চলে আসছে, হোয়েন ডিড সিয়াচেন ওয়ার অকার? সিয়াচেন যুদ্ধ কত সালে সংগঠিত হয়? আচ্ছা, তো এইটাকে আরো একটা নামে ডাকে, সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার, ঠিক আছে। সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার, ওই যে বললাম সিয়াচেন হিমবাহ, ওই যে বললাম এটার রেফারেন্স কি দিছিলাম, 46 BCS এ এটা আসছিল, ঠিক আছে। চলেন আমরা একটা ছবি দেখি, তাহলে মনে থাকবে। আচ্ছা, ছবিটা দেখেন, একটু ভালো করে দেখেন। আমি আহ, আশা করি যে ইয়েটা বোঝা যাচ্ছে, আপনারা কালার বুঝতে পারতেছেন। আহ, এই হলো আমার চায়না, দেখেন একটু হালকা হলুদ কালারের যে জায়গাটা, অর্থাৎ এই এই দিকটা পুরোটাই কি চায়না। এইদিকে গ্রিন যে স্পেস গুলা আছে, গ্রিন স্পেস হচ্ছে পাকিস্তান, আর নিচের দিকে নীল যে স্পেস গুলা আছে সেগুলা হচ্ছে ইন্ডিয়া। এখন কথা হইতেছে যে তাহলে ইন্ডিয়া আর পাকিস্তানের, দেখেন ইন্ডিয়া আর পাকিস্তানের সীমানা কোথায় শেষ হয়েছে? হ্যাঁ, ইন্ডিয়া আর পাকিস্তান, এই যে দেখেন সবুজ কালার, এই যে সবুজ কালারের জায়গা পাকিস্তান, আর এই যে নীল কালারের জায়গা ইন্ডিয়া। তো এদের মাঝখানে আমি যদি এদের মাঝখানে বিভাজন করি, তাহলে এই যে পাকিস্তান আর ভারতের মাঝখানে যে লাইন, ঠিক আছে, এই লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে? এই লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে? এই যে দেখেন কোথায় গিয়ে শেষ হয়েছে, সিয়াচেন গ্লেসিয়ার। এই যে যেখানে ভারত আর পাকিস্তানের সীমারেখা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ আহ এইটার নাম কি বলেন তো? ভারত আর পাকিস্তানের মাঝখানে, যেমন ইন্ডিয়া আর পাকিস্তানের ইন্ডিয়া আর চায়নার মাঝখানে যে লাইন, সেটাকে আমরা কি বলি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে বলেন তো ভারত আর পাকিস্তানের মাঝখানে যে এই যে লাল কালারের যে আমি লাইনটা টানছি, পাকিস্তান আর ভারতের মাঝখানে যে বিভক্তকারী যে সীমারেখা, এইটাকে কি বলে বলেন তো? বলেন এইটাকে কি বলে? থ্যাংক ইউ। উম্মে কুলসুম একটা চমৎকার ইনফরমেশন আমাদেরকে দিছে যে কাশ্মীরের কিছু অংশ চীনের দখলে, যেটা একটু আগের ছবিতে ছিল, সে ছবিটা দেখে বুঝছে। তো কাশ্মীরের দখলে চীনের কিছু অংশ, সেটা চীন কখন ক্লেম করে? ওই যে 1962 সালের যুদ্ধে। আর ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়, সেই সিয়াচেন গ্লেসিয়ার, এই সিয়াচেন গ্লেসিয়ারের যুদ্ধটা শুরু হয় কত সালে? 1984 সালে। হ্যাঁ, যুদ্ধ শুরু হয় কত সালে? 1984 সালে। যুদ্ধ শুরু হয় 1984 সালে, এবং প্রায় 19 বছর পর, হ্যাঁ, এই স্নায়ু যুদ্ধ চলতেই থাকে। 19 বছর পর প্রায় 2003 সালে এইটা ক্লেম করে হচ্ছে কি, মানে দখল নেয় কে? দখল নেয় হচ্ছে ভারত, দখল নেয় ইন্ডিয়া, দখল নেয় হচ্ছে ইন্ডিয়া। কিন্তু দাবি করে কে? দাবিদার পাকিস্তান, বাট দখলে আছে কার? ইন্ডিয়ার, ঠিক আছে। এবং এই যে সিয়াচেন গ্লেসিয়ার, এই সিয়াচেন গ্লেসিয়ারই হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, লাইন অফ কন্ট্রোল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ যারা অ্যান্সার করছেন আর কি। তাহলে আমি এটা একটু লিখে দেই, রাইট। এই যে লাল কালি, এইটাই হচ্ছে কি আমার লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। তাহলে এই যে লাইন অফ কন্ট্রোল যেখানে গিয়ে শেষ হয়েছে, সেইখানে কি এই যে গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার, এখানে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হয় 1984 সালে। প্রায় 19 বছর পর 2003 সালে সেই যুদ্ধ শেষ হইলে ভারত দখলে নিয়ে নেয়, কিন্তু এটা ক্লেম করে কে? পাকিস্তান, ঠিক আছে। ওকে, তাহলে মনে রাখবেন ছবিটা জাস্ট মানে চোখ বন্ধ করে এভাবে মনে রাখবেন যে নিচে ভারত, উপরে পাকিস্তান, মাঝখানে যে লাইন সেটা কি? লাইন অফ কন্ট্রোল। ওদেরকে কন্ট্রোলে রাখার জন্য এই লাইন করা হয়েছে, ঠিক আছে। আর আগের স্লাইডে আমরা কি দেখছিলাম? আগের স্লাইডে দেখছিলাম এখানে সব যদি আমি মুছে দেই, ঠিক আছে, সবই ধরেন মুছে দিলাম। তাহলে এইটা হইলো কি, এই যে দেখেন এইটা কার দখলে আছে? ইন্ডিয়ার দখলে আছে। আর এইটা কার দখলে আছে? চায়নার দখলে আছে, ঠিক আছে। তো পাকিস্তান ওই যে অনেকটা দুধ ভাতই মনে করেন, কারণ হচ্ছে এখন বিশ্বের অন্যতম দুই পরাশক্তি হচ্ছে ইন্ডিয়া আর চায়না। তো ভারত আর পাকিস্তানের মাঝখানে যে মানে বিভাজন রেখা, সেটাকে আমরা বলি লাইন অফ কন্ট্রোল। আর ইন্ডিয়া আর চায়না এরাই আসলে দুই পরাশক্তি, এই জন্য নামটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটাই আসলে অ্যাকচুয়াল লাইন, এটাই আসলে মেইন লাইন, কারণ এই দুইটা নিয়েই তো আসলে বেশি মারামারি, এরাই তো আসলে ওয়ার্ল্ড শাসন করবে ইনশাল্লাহ। আই মিন ইনশাল্লাহ তো ওরা না শাসন করলেই ভালো, কারণ আমরা মাঝখান দিয়ে চাপ
চাপে পড়বো আর কি। তো ইন্ডিয়া চায়না যেহেতু দুইটা পরাশক্তি, তো তাদের মাঝখানে যে লাইন ওইটাই আসলে অ্যাকচুয়াল লাইন, ওইটাই আসলে রিয়েল লাইন, ওইটাই আসলে অনেক কিছু ডিফার করে, অনেক কিছু আসলে এই লাইনের উপরে ডিপেন্ড করে। তো এটাকে আমরা বলি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এভাবে মনে রাখতে পারেন আর কি, জাস্ট বলার জন্য এইভাবে বললাম আর কি, মনে রাখার সুবিধার জন্য। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, তাহলে আমরা বুঝছি তো সিয়াচেন ওয়ার 1984। আর সিয়াচেন ওয়ারটা কার কার মধ্যে হয়? সিয়াচেন ওয়ার হচ্ছে, আমি যদি বলি আরেকবার একটু রিকল করাই, সিয়াচেন ওয়ার কার কার মধ্যে হয় বলেন? সিয়াচেন ওয়ার 46 বিসিএস এ আসছে, ইন্দো পাক যুদ্ধ, ঠিক আছে। আর আপনাকে যদি বলে সিনো ইন্ডিয়ান ওয়ার, আপনাকে যদি বলে সিনো ইন্ডিয়ান ওয়ার, তাহলে কি হবে? ইন্ডিয়া আর কি, চায়না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, বলেন নেক্সট প্রশ্ন কি আছে? বাফার স্টেট। আচ্ছা, তো বাফার স্টেট মানে বুঝছেন তো? বাফার স্টেট মানে হইতেছে, আহ বাফার স্টেট যদি আপনাকে বলে, খেয়াল করেন, একটু আগে আমরা কি বুঝলাম? একটু আগে আমরা বুঝলাম এই যে উপরে যে চায়না ঘুরঘুর করতেছে, হ্যাঁ, আমার মাথার উপরে কে আছে? আমার মাথার উপরে আছে হচ্ছে চায়না, এবং আমার পিছনে আছে কে? ভারত। তো এই ভারত আর চায়না এদের মাঝখানে খুবই ভয়ঙ্কর রেষারেষি চলতেছে, মাঝখানে আমি আছি হচ্ছে এক শান্তিপ্রিয় কি ভুটান। তো যদি এরকম হয় যে দুইটা দেশের মধ্যে খুব মানে স্নায়ু যুদ্ধ চলে, বা দুইটা দেশ হচ্ছে খুবই ক্ষমতাধর, খুবই পরাশক্তি, এবং এদের মাঝখানে খুবই রেষারেষি চলে, মাঝখানে এমন একটা স্টেট পড়ে গেছে যে আসলে কারোর সাথেই কোনো প্রকার কি যুদ্ধে নাই, যারা শান্তির পতাকা, সাদা পতাকা উড়ায়, তো ওই ধরনের রাষ্ট্রকে আমরা আসলে বলি হচ্ছে বাফার স্টেট। তাহলে বলেন তো, চায়না আর ভারত এদের মধ্যে গ্যাঞ্জাম আছে, বাট মাঝখানে সাদা পতাকা কে উড়াইতেছে? দেখেন ওর ব্যাকগ্রাউন্ডও কিন্তু সাদা, এই যে ভুটানের যে মানচিত্র, ওর ব্যাকগ্রাউন্ডও কি সাদা, এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ড সাদা রাখছি, ঠিক আছে, সাদা রাখি নাই, সাদাই পাইছি আর কি। ওকে, তাহলে এইটাকে থিম্পু, এই থিম্পু কোন দেশের রাজধানী? ভুটান। তাহলে ভুটানকে আমরা কি বলবো? বাফার স্টেট, ঠিক আছে। তাহলে ভুটানকে আমরা কি বলবো? বাফার স্টেট। তাহলে বাফার স্টেট কি? এই ধরনের প্রশ্ন আপনি দেখবেন যে দশম গ্রেডের অনেক পরীক্ষায় রিটেনে আসে, বিসিএস এর রিটেনে কিন্তু বাফার স্টেট খুবই 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 কমন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। তো এই ধরনের ডেফিনেশন ব্যাংকের ইয়াতেও কিন্তু আসে, ব্যাংকের রিটেনেও কিন্তু আসে। সো এই ধরনের জিনিসগুলো একটু সংক্ষেপে গুছিয়ে লিখতে বলতে পারতে হবে। ওকে, এবার আসেন ফাইভ আইস। যুদ্ধ টুদ্ধ নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহলে চলেন ফাইভ আইস নিয়ে একটু কথা বলি। ফাইভ আইস কি? পাঁচ চোখ। ফাইভ আইস বলেন, ফাইভ আইস কি? শান্তি জোট, গোয়েন্দা জোট, নিরপেক্ষ জোট, নাকি বেসামরিক জোট? এই ধরনের প্রশ্ন আসলে আমরা যদি একটু মাথা খাটাই, তাহলে আমরা বুঝতে পারি যে এটা আসলে আহ আহ, আচ্ছা, একজন একটা সুন্দর সংজ্ঞা দিছে যে দুই পরাশক্তি দেশের মধ্যে অবস্থিত স্বাধীন ছোট রাষ্ট্রকে বা দেশকে বাফার রাষ্ট্র বলে। থ্যাংক ইউ যিনি অ্যান্সার দিয়েছেন। ওকে, তাহলে আমরা চলেন একটু মুভ অন করি নেক্সট প্রশ্নে। ফাইভ আইস, ফাইভ আইস হচ্ছে একটা গোয়েন্দা জোট। হ্যাঁ, ওরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর উপরে কি করে? নজরদারি চালায় সব সময়, বিভিন্ন ভাবে তারা হচ্ছে তদারকি করে, তদন্ত বা গোপনে বিভিন্ন ধরনের ইয়া চালায়, অপারেশন চালায়। এবং এই ফাইভ আইস বেসিক্যালি পাঁচটা দেশ, ঠিক আছে, পাঁচটা দেশ, এবং পাঁচটা দেশ আসলে মোটামুটি আমরা যদি একটু চিন্তা করি, এই হলো আমাদের পাঁচটা দেশ। আমরা একটু অবাক হবো দুইটা কান্ট্রি দেখে, কারণ এখানে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আমরা নর্মালি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে একটা শান্তিপ্রিয়ই ধরি। তো ইউএসএ তো আসলে দুষ্টু দেশ, ও সব সময় পিছে লেগে থাকে, এবং ওর প্রতিবেশী বা মানে বন্ধু রাষ্ট্র কানাডা, এবং তার সাথে আছে আরেক পরাশক্তি গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাষ্ট্র রাজ্য, এবং এর সাথে আছে হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এরাও প্রতিবেশী, কাছাকাছি দুটা রাষ্ট্র। তো এই যে পাঁচটা রাষ্ট্র, এই পাঁচটা রাষ্ট্র নিয়েই কি আমরা বলি হচ্ছে ফাইভ আইস, ঠিক আছে। তো আমরা এটা একটু মনে রাখবো যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার প্রতিবেশীকে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের প্রতিবেশীকে কানাডা, এবং যুক্তরাজ্য, এবং এর সাথে আরেকটা পরাশক্তি কে যুক্ত হয়েছে? যুক্তরাজ্য। তাহলে ইউএসএ, কানাডা দুই প্রতিবেশী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দুই প্রতিবেশী, এর সাথে কে আছে? যুক্তরাজ্য, ঠিক আছে। দুইটা যুক্ত আছে, একটা যুক্তরাজ্য, একটা একটা যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে। তো এরা হচ্ছে ফাইভ আইস, এরা হচ্ছে গোয়েন্দা জোট। ওকে, নেক্সট প্রশ্নে যাই, চলেন। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঝটপট বলেন। ব্রিক্স, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্স, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলেন তো? ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্স, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলেন? ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওই যে আমরা একদিন বলছিলাম না যে যে কোনো ধরনের বড় বড় যে ইয়াগুলা আছে, প্রতিষ্ঠানগুলো আছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, তাদের সবারই কি, সবারই হচ্ছে আহ জোস। ওই যে একজন কইছে ব্রিক্স এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ও মোর খোদা, কেমনে কি? ব্রিক্স এর সদর দপ্তর ঢাকা, আরেকজন লিখছে বাংলাদেশ।
হুম, বাংলাদেশ, ঢাকা। ওকে, একজন লিখছে রাশিয়া। ওকে, মজার ব্যাপার হইতেছে ব্রিক্সের কোনো সদর দপ্তরই নাই। ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। নো হেডকোয়ার্টার্স, নো এইচকিউ। এইচকিউ মানে কি? এইচকিউ মানে হচ্ছে হেডকোয়ার্টার্স। ঠিক আছে, ওই যে আরেকজন জেনেভা লিখছে, ধোকা হয়ে গেল তো, আয় হায়। আচ্ছা, এখনো সবাই লিখে যাচ্ছে আর কি। প্রচুর ডিলিট হচ্ছে আর কি, অ্যান্সার প্রচুর ডিলিট হইতেছে। ওকে ওকে, ব্রিক্সের সদর দপ্তর কোথায়? কোনো সদর দপ্তর নাই। ঠিক আছে, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। জেনেভা। ওকে, জোস। ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, এটা আমরা মনে রাখবো। ব্রিক্সে যে সদস্য রাষ্ট্রগুলো আছে তারা একটা ব্যাংক ডেভেলপ করছে, সেই ব্যাংকের হেডকোয়ার্টার আছে, সেই ব্যাংকের সদর দপ্তর আছে, বাট ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। ঠিক আছে, ওকে। এখন ব্রিক্সের মধ্যে কারা কারা আছে এটা কি আমরা জানি? ব্রিক্সের মধ্যে কারা কারা আছে দেখি তো, পরের স্লাইডে দেখা যায় কিনা। আহ আচ্ছা, ব্রিক্সে, আচ্ছা আমরা যাই একটু। হ্যাঁ, আচ্ছা, বলেন তো ব্রিক্সে কারা কারা আছে দেখি, এটা পারেন কিনা। ব্রিক্সের সদস্য কারা, ঝটপট দেখি। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, ব্রিক্স আসছে হচ্ছে 5টা রাষ্ট্র থেকে। 5টা রাষ্ট্র, হ্যাঁ। বি দিয়ে একটা কান্ট্রির, আর দিয়ে আরেকটা কান্ট্রি, আই দিয়ে আরেকটা কান্ট্রি, সি দিয়ে আরেকটা কান্ট্রি, এস দিয়ে আরেকটা কান্ট্রি। অর্থাৎ প্রত্যেকটা যে দেশ আছে, সদস্য দেশ, তাদের মানে দেশের নামে যে প্রথম অক্ষর, সেই প্রথম অক্ষর দিয়ে এইভাবে একটা বানানো হয়েছে ব্রিক্স। ঠিক আছে, তো মজার ব্যাপার হচ্ছে প্রথমে ছিল হচ্ছে 4টা, মানে প্রথমে ছিল ব্রিক। 2006 সালে যখন এটা গঠন হয় তখন এটা হয় ব্রিক। পরবর্তীতে 2010 সালে আরেকটা দেশ যুক্ত হয়ে তখন হয়ে যায় ব্রিক্স। তো দুই, সেই সময় থেকেই আসলে কি কোনো সদর দপ্তর ছিল না। তো একদম শুরুতে, একদম শুরু হয়েছে, এদের পথ চলা শুরু হয় হচ্ছে ব্রাজিল, এদের পথ চলা শুরু হয় হচ্ছে রাশিয়া, এদের পথ চলা শুরু হয় হচ্ছে ইন্ডিয়া এবং কি চায়না। এই যে 4টা দেশ আছে, এই 4টা দেশ 2006 সালে একজোট হয়ে ব্রিক গঠন করে। পরবর্তীতে 2010 সালে সাউথ আফ্রিকা অ্যাড হয়, এবং সাউথ আফ্রিকা অ্যাড হয়ে পরে নামটা কি হয়ে যায়? নামটা হয়ে যায় হচ্ছে ব্রিক্স। তো এরা কখনোই কোনো হচ্ছে নির্দিষ্ট কোনো সদর দপ্তরে এরা তাদের কার্যক্রম পরিচালনা করে না। এবং আমি যেটা বলছি যে এদের একটা ব্যাংক আছে, হ্যাঁ, ব্রিক্স ব্যাংক, সেটাকে আমরা কি বলি? ব্রিক্স ব্যাংক। এবং আরো একটা নাম আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাইতে। তো সাংহাই কোথায় অবস্থিত? চীন। ঠিক আছে, অস্থির, সবাই নাম পারতেছে, জোস। তাহলে কিভাবে মনে রাখবো? ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ফাইনালি পরবর্তীতে কে যুক্ত হয়? সাউথ আফ্রিকা। তো এই 5টা দেশ মিলে হচ্ছে ব্রিক্স। এদের কোনো সদর দপ্তর নাই, বাট ব্রিক্সের একটা নিজস্ব ব্যাংক আছে, ব্রিক্স ব্যাংক। তার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাইতে, চীনের সাংহাইতে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে যাই, কি বলছে দেখেন। ব্রিক্সের সর্বশেষ সম্মেলন কোথায় হয়? বেশ কিছুদিন আগে আমি আপনাদের প্রশ্ন পড়াইছিলাম, 2টা প্রশ্ন করাইছিলাম, খেয়াল করে দেখেন। জাতিসংঘের সর্বশেষ সম্মেলন কততম ছিল? আমি বলছিলাম 78তম। ঠিক আছে, মনে আছে? আমি বলছিলাম যে জাতিসংঘ এদের সর্বশেষ সম্মেলন, জাতিসংঘ সর্বশেষ সম্মেলন, জাতিসংঘ সর্বশেষ সম্মেলন আমি বলছিলাম 78তম। মনে আছে? আমি আরেকটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে OIC এইটার সর্বশেষ সম্মেলন কততম? 15তম। কেন করাইছিলাম? কারণ জাতিসংঘের সর্বশেষ সম্মেলন কততম এইটা একটা পরীক্ষায় আসছিল, এবং আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি কিছুদিন আগেই ওআইসির সম্মেলনটা অ্যাটেন্ড করে আসছেন। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যেহেতু জাতিসংঘ আসছে, ওআইসি আসতেই পারে। তো ওআইসির সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছিল? ওআইসির সর্বশেষ সম্মেলন হয়েছিল 15তম সম্মেলন। এবং কোথায় হয়েছিল আমি বলছিলাম, একটা সিটির নাম বলছিলাম আপনাদেরকে, আমি বলছিলাম যে বানজুলে হয়েছিল। কোথায় হয়েছিল? বানজুল। ঠিক আছে, বলছিলাম বানজুলে হয়েছিল। ওআইসির সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছিল? বানজুলে হয়েছিল। এবং এটা কি একটা শহরের নাম? বলেন তো কোন দেশের রাজধানী এইটা? আমি আপনাদেরকে হিন্ট দিছিলাম যে এটা এমন একটা দেশের রাজধানী যেই দেশ কি করছিল, আন্তর্জাতিক আদালতে বিচার, মানে ইয়া করছিল, এই যে ইসরায়েলের এগেনস্টে একটা মামলা করছিল। ঠিক আছে, তো বলেন তো এটা কোন দেশ? কোন দেশ ইসরায়েলের এগেনস্টে আন্তর্জাতিক আদালতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত, যার সদর দপ্তর নেদারল্যান্ডসের, না নতুন সদস্যের নাম বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত অধৈর্য হইলে তো হবে না, নতুন সদস্যের নাম বলবো না।
ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলছে ঘানার রাজধানী না, ঘানার রাজধানী না, ঘানার রাজধানী তো আমরা একটু আগে শিখছি, মনে আছে? এই ক্লাসেই শিখছি, আজকেই শিখছি ঘানার রাজধানী আকরা। হায় হায়, ভুলে গেছে। হ্যাঁ, এটা কত নাম্বার? 8 নম্বর প্রশ্নে ছিল। ঘানার রাজধানী আকরা, মনে আছে? ঘানা, ক্যাপিটাল অফ ঘানা। এটা তো আজকেই শিখছিলাম। 8 নম্বর না 4 নম্বরে? ওকে। বানজুল, এই যে বানজুল, এটা কোন দেশের রাজধানী? এটা হচ্ছে গাম্বিয়া, এই দেশের রাজধানী। আমি এইভাবে আপনাদের কিন্তু ওই দিনও ওই ক্লাসেও কিন্তু লিঙ্ক করে পড়াইছিলাম যে বানজুল হঠাৎ করে বললে তো আপনি বুঝবেন না এটা কোন দেশের রাজধানী। তখন আমি হিন্ট দিছিলাম যেমন একটা দেশের রাজধানী এই বানজুল সিটি, যেখানে ওআইসির 15তম সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি অ্যাটেন্ড করেন। যেই দেশটা আন্তর্জাতিক আদালতে কি গাম্বিয়া, ঠিক আছে? ওকে। এখন এইখানে আপনার প্রশ্ন আসছে যে ব্রিক্স এর সর্বশেষ সম্মেলন কোথায় হয়? তাহলে ব্রিক্স এর যদি কথা বলে, তাহলে ব্রিক্স এর সম্মেলন কোথায় হয় বলেন তো? ব্রিক্স এর সম্মেলন হয় হচ্ছে ডেফিনেটলি কি এই 5টা দেশের কোনো একটাতে হবে। তো ব্রিক্স এর সর্বশেষ সম্মেলন ছিল হচ্ছে 15তম সম্মেলন, এবং সেটা হয় হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, ঠিক আছে? যারা একটু খেলাধুলা দেখেন তারা এইসব সিটি এবং দেশের নাম মোটামুটি ভালোই মনে রাখতে পারবেন। আমি সংক্ষেপে লিখলাম সাউথ আফ্রিকা, ঠিক আছে? জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই আমরা, চলেন। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রীকে? এই প্রশ্নটা কেন দিছি জানেন? কারণ 38 বিসিএস এ এরকম একটা প্রশ্ন আসছিল যে ব্রুনাইয়ের গভর্নরের নাম কি। তখন ওই নামটা আসছিল, মানে এই ধরনের একটা প্রশ্ন আসছিল, কারণ তার একটা রেলিভেন্সি ছিল। এখনো এই প্রশ্নটা দিচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে দক্ষিণ আফ্রিকায় যে আমার ইয়া হইলো ব্রিক্স, ব্রিক্স এর কততম সম্মেলন হইলো বলেন তো? চলেন আরেকবার রিপিট করি, ব্রিক্স এর কততম সম্মেলন হয়েছে? 15th কনফারেন্স হয়েছে, রাইট? কনফারেন্স, ঠিক আছে? ব্রিক্স এর 15th কনফারেন্স হয়েছে, কোথায় হয়েছে? সাউথ আফ্রিকাতে হয়েছে। কোথায় হয়েছে? সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। তাহলে যেহেতু হোস্ট কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা, তাহলে ওই সাউথ আফ্রিকা কি করছে? তারা আরো নতুন 6টা দেশকে ইনভাইট করছে যে তোমরা ব্রিক্সে যুক্ত হও, ঠিক আছে? কি করছে? তারা আরো নতুন 6টা দেশকে ব্রিক্সকে, মানে ব্রিক্সে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাইছে। তো সেইখানে দক্ষিণ আফ্রিকার যে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন এই আহ্বানটা জানান টোটাল 6টা দেশকে, এবং সেই 6টা দেশের মধ্যে একটা দেশ তারা বলছে যে না, আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এদের সাথে পররাষ্ট্র নীতি বজায় রাখবো, এদের সাথে ভালোভাবে থাকবো, আমরা তোমাদের সাথে আসবো না। এবং সেই দেশটা কোন দেশ বলেন তো? দেখি তো আমরা এটা পারি কিনা। একটা দেশ ছিল একটা দেশ ছিল যারা ব্রিক্সের 15তম সম্মেলনে অ্যাটেন্ড করে নাই, তাদেরকে ডাকা হয়েছে, তারা বলছে না আমি ব্রিক্সের সাথে যুক্ত হব না, কারণ তারা বলছে যে আমি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এদের সাথেই থাকবো। হ্যাঁ, সেই দেশটা হচ্ছে আপনাদের আমাদের অনেকেরই প্রিয় আর্জেন্টিনা, ঠিক আছে? হ্যাঁ, কোন দেশ? আর্জেন্টিনা, ঠিক আছে? আমরা এদিকে বয়কট করতেছি আর ওইদিকে আর্জেন্টিনাকে আমরা মানে অনেক সাপোর্ট করতেছি। আর্জেন্টিনার কি জানি দূতাবাস, তারপরে হচ্ছে ওরা আমাদেরকে অনেক স্বীকৃতি দিল ফুটবলে। আমরা এত ভয়ঙ্কর মানে সাপোর্ট দিছিলাম তাদেরকে এই লাস্ট ওয়ার্ল্ড কাপে। তো সেই আর্জেন্টিনা হচ্ছে আসলে কি করলো, তারা একটু গাদ্দারি করলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি জানি প্রশ্নটা করছিলাম, আমি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে যে সহযোগিতা বিষয়ক মন্ত্রী, এই মন্ত্রীর নাম কি? তো চলেন আমরা একটু মন্ত্রীর নামটা জেনে আসি। হ্যাঁ, লাগবে, কেন লাগবে? কারণ উনি একটা, নামটা হচ্ছে খুবই অদ্ভুত, ঠিক আছে? নালেদি পান্দর, বান্দর না কিন্তু আবার। হ্যাঁ, লোকটা খুবই ভালো ছিল, খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিছে, কিন্তু আনফরচুনেটলি নতুন যে 6টা দেশকে তারা আমন্ত্রণ জানাইছে তার মধ্যে আর্জেন্টিনা বাদে বাকি 5জন জয়েন করছে, ঠিক আছে? তো দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক মন্ত্রীর নাম চাইলে আসতেই পারে, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও খুব একটা সমস্যা নাই। তো যে ওইভাবে মনে রেখেন আর কি, বান্দর বললেন না, পান্দর কিন্তু, হ্যাঁ, নালেদি পান্দর। ওকে। তো উনি কি বলছে? উনি ইনভাইট করছে, কাদেরকে ইনভাইট করছে? ওই যে দেখেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, আমি সবই পড়াবো, হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। আমরা এরকম অনেকেই আছি যারা হয়তো এই জিনিসগুলো জানি, ঠিক আছে? তো আমি, যারা জানেন, যারা আগে থেকে পারেন, তাদেরকে শুধু রিভাইজ করাইতে চাই। আর যারা পারেন না তাদের জন্য হচ্ছে আমি যে ভেঙে 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 লিঙ্ক লিঙ্ক করে করে পড়াই। সুতরাং যারা অস্থির হয়ে যান, অধৈর্য হয়ে যান, তারা একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ, সবই আমি বলবো ইনশাল্লাহ। তো কারেন্ট মেম্বার্স কে কে আছে? ওই যে বললাম ব্রাজিল, রাশিয়া, ঠিক আছে? কে কে আছে কারেন্ট? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আর এইদিকে দেখেন নতুন যে মেম্বার গুলো আছে, ওই যে নালেদি পান্দর, বারবার বলতেছি পান্দর, ও কি করছে?
ও যেটা করছে, ও সাউথ আফ্রিকার যে প্রতিনিধি দল ছিল তাদের হয়ে যে মানে যাদেরকে আসলে ইনভাইট করছিল এর মধ্যে এই আর্জেন্টিনা বাদে বাকি সবাই কি করছে, বাকি সবাই অ্যাড হয়েছে। সুতরাং ব্রিক্সের এখন বর্তমান সদস্য কতজন বলেন? আগে ছিল কি 5 জন, এখন কত হয়েছে 5, তাহলে কত আগের 5 এখনকার 5, তাহলে কত হয় টোটাল মেম্বার হচ্ছে এখন 10 জন। সো আপডেটেড থাকবেন যে ব্রিক্সের বর্তমান সদস্য কতজন, 10 জন, আর্জেন্টিনা বাদে বাকি যে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এরা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট প্রশ্নে যাই। ও ব্রিক্সের সদস্য সংখ্যা তাহলে কত? 10। ঠিক আছে, মনে থাকবে 10টা। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলেন, ঝটপট বলেন, এটা পারা উচিত, খুবই কমন। IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সংবিধানের উপর ক্লাস নিব, হ্যাঁ নিব। মানে ব্যাপার হইতেছে আমাকে এখনো মানে ক্লাসগুলো আরো সবাই দেখুক, আমরা সবাই যখন একসাথে দেখবো মোটামুটি যখন একটা হিউজ কমিউনিটি দাঁড়ায় যাবে, লোকজন আমাকে এখনো চিনে না তো। সো ক্লাস ক্লাস করতে দেন সবাই, মানে কাউকে বঞ্চিত করবো কেন, সবাই ক্লাস করুক আর কি। হ্যাঁ সবাই ক্লাস করুক, তখন হচ্ছে ওই যে ওই ধরে ধরে এভাবে ক্লাস নেবো। এখন হচ্ছে প্রচুর প্রশ্ন সলভ করাইতেছি, এতে করে যেটা হচ্ছে যারা আগে থেকে পারে, মানে যারা কুতুব তাদেরও রিভাইজ হয়ে যায়, আর যারা একদম মানে কিছুই আমরা পারি না, একদম যারা নিউ কামার ফ্রেশার, তাদের কিন্তু কি ওই যে যেহেতু লিঙ্ক করায় পড়াচ্ছি, একটা প্রশ্ন পড়তে গেলে অনেক কিছু পড়া হয়ে যাইতেছে। রাইট, ওকে, বলেন IAEA ফুল ফর্ম কি? আসতে পারে, না আসলেও জানা উচিত, হ্যাঁ এগুলো কমন সেন্স। ইন্টারন্যাশনাল অ্যাটমিক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। তাহলে এই যে IAEA এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়াতে আছে। অস্ট্রিয়া হচ্ছে একটা কান্ট্রি এবং অস্ট্রিয়ার যে রাজধানী ভিয়েনা, সেই ভিয়েনাটাই হচ্ছে, ভিয়েনা কোন দেশের রাজধানী বলেন তো? অস্ট্রিয়া। ঠিক আছে, তো এই যে IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1957 সালে, এটাও একটু মনে রাখেন। হ্যাঁ 1957 সালে, প্রায় সময় এই ধরনের জিনিসগুলো আসে। মনে রাখতে পারলে ভালো, না পারলে 1 মার্কের জন্য, জীবন যৌবন নষ্ট করার জন্য মানে দরকার নাই কোনো, যতটুকু মাথায় রাখা যাইতে পারে। ঠিক আছে, যতটুকু আমরা মাথায় রাখতে পারি। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই, চলেন। গ্রুপ অফ 20 এর সদস্য নয় কোনটি? গ্রুপ অফ 20, ঠিক আছে, এটা আমরা কিভাবে মনে রাখবো বলেন? হুম, এটা আমি একটু এইভাবে মনে রাখতে বলবো আপনাদেরকে। হ্যাঁ এটার জন্য আর কি আমার মতো একটু খেলা পাগল হইতে হবে। ধরেন আপনি এইভাবে, আমি বলি 20টা দেশের নাম আমি আপনাকে লেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনারা এভাবে মনে রাখবেন, আমার সাথে সাথে একটু ইয়া করেন, মুখস্থ করার দরকার নাই। বলেন তো যে লাস্ট ফুটবল বিশ্বকাপে কে জিতছে বলেন ঝটপট। লাস্ট ফুটবল বিশ্বকাপে কে জিতছে বলেন? আর্জেন্টিনা। ঠিক আছে, লাস্ট ফুটবল বিশ্বকাপে কে জিতছে? আর্জেন্টিনা। ও আচ্ছা, একটা জিনিস, থ্যাংক ইউ যে আর কি ওইটা একটু ধরাই দিছেন। এখানে একটু জাস্ট আমি অ্যাসোসিয়েশন বলে ফেলছি আর কি, এজেন্সি হবে আর কি। হ্যাঁ, ঠুসঠাস ধুমধাম লিখতে গিয়ে এজেন্সি না লিখে অ্যাসোসিয়েশন লিখছি। ওকে, তাহলে যেটা বলতেছিলাম G20, এই যে এই প্রশ্ন খুব কমন যে নিচের কোন দেশটি G20 বা গ্রুপ অফ 20 এর সদস্য নয়, তাহলে এটা আমরা আসলে কিভাবে মনে রাখবো? আপনাকে আমি কি বলছি, একটা হিন্টস দিলাম যে একদম সর্বশেষ যে বিশ্বকাপটা হইলো ফুটবল বিশ্বকাপ, সেখানে কে চ্যাম্পিয়ন ছিল? আর্জেন্টিনা। একইভাবে আপনি আমাকে বলেন তো লাস্ট যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হইলো সেখানকার চ্যাম্পিয়ন কে ছিল? সেইখানকার চ্যাম্পিয়ন ছিল কিন্তু অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো আপনি লিখলেন। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি মনে রাখবেন যে এ দিয়ে 2টা কান্ট্রি, G20 যে 20টা দেশ বা যে কয়টা দেশই হোক, আমি জানি না এখন কয়টা দেশ, ঠিক আছে, যে কয়টা দেশই থাকবে তার মধ্যে 2টা দেশ হচ্ছে এ দিয়ে। এরপরে বি, এর পরে কি আসে ইংরেজি বর্ণমালায়? এ এর পরে কি আসে? বি। তো বি দিয়ে আপনি মনে রাখবেন ওই যে আর্জেন্টিনার প্রতিপক্ষকে ব্রাজিল। ঠিক আছে, আর্জেন্টিনার প্রতিপক্ষকে ব্রাজিল, ভেরি গুড। আচ্ছা, এরপরে আপনি মনে রাখবেন বি এর পরে, বিতে আর কোনো দেশ নাই, বি এর পরে কে আছে বলেন তো? বি এর পরে আছে হচ্ছে সি। তো যেহেতু বি এর পরে সি আছে, তাহলে সি, হ্যাঁ কি আছে? সি। আচ্ছা, তো যেহেতু গ্রুপ অফ 20 একটা গ্রুপ, আমেরিকা কি বসে থাকবে যে এত বড় একটা গ্রুপ হইতেছে সেইখানে আমার মিত্র রাষ্ট্র থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে সি দিয়ে কে আছে? কানাডা। ঠিক আছে, আচ্ছা, তো শুধু মিত্র রাষ্ট্র বন্ধু রাষ্ট্রকেই রাখবেন, শত্রু রাষ্ট্রকে রাখবেন না? অবশ্যই রাখতে হবে। সুতরাং সি দিয়ে কে থাকবে? চায়না।
ঠিক আছে, তাহলে এবার বলেন যে কয়টা দেশ হয়েছে? 5টা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সি শেষ, আমাদের এ শেষ, বি শেষ, সি শেষ, ডি দিয়ে কোনো দেশ নাই, ই দিয়ে কোনো দেশ নাই। আমরা এবার চলে যাবো ফ্রান্স, এফ। কোথায় চলে যাবো? ফ্রান্স। এটাও একটা ফুটবল পরাশক্তি, তাই না? ওই একটু খেলাধুলা মনে রাখলেই হয় আর কি। আচ্ছা, তাহলে গেল কি এ, বি, সি, ডি, ই। আমরা ইংরেজি বর্ণমালাও শিখে নিচ্ছি, তাই না, যারা যারা জানি না। এ বি সি ডি ই এফ, এফ এর পরে কে আছে? জি, জি দিয়ে কে আছে? জার্মানি। এই যে দেখেন আরেকটা ফুটবল কান্ট্রি, এবং এরাও পরাশক্তি আর কি। ফ্রান্স, জার্মানি, ওকে। এরপরে কে আছে? এফ, জি, এইচ। হ্যাঁ, এইচ দিয়ে কোনো দেশ নাই। এরপরে আছে আই। ঠিক আছে, আই। আই দিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ 3টা দেশ আছে। আই মানে হচ্ছে ডেফিনেটলি কে থাকবে? ইন্ডিয়া। ইন্ডিয়া তো থাকবে, ইন্ডিয়া থাকবে না এটা হইতেই পারে না। ইন্ডিয়ার নামের সাথে মিল রেখে আরেকটা দেশের নাম আছে, যে দেশটা প্রায় পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলিমদের দেশ, যেটা আমরা বলি ইন্ডিয়া, নামের সাথে মিল রেখে ইন্দোনেশিয়া। ঠিক আছে, এরপরে আই দিয়ে আরেকটা ফুটবল পরাশক্তি, সেটা হচ্ছে ইটালি, 2006-এর চ্যাম্পিয়ন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন মোটামুটি আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন আমার প্রশ্ন হইতেছে যে আই এর পরে কি আছে বলেন তো? আহ এ, বি, সি, ডি নাই, ই নাই, এফ, জি, এইচ ও নাই বলছি। আই, এফ, জি, এইচ, আই। এরপরে হচ্ছে জে। বলেন তো জে দিয়ে কোন দেশ আছে? মোটামুটি আমাকে একটু আইডিয়া দেন, জে দিয়ে কি হইতে পারে? অবশ্যই জে দিয়ে একটা কান্ট্রি আছে, জাপান। ওকে তো মানে জাপান তো একটা মানে অন্যতম বড় অর্থনীতির দেশ, ওকে আমি তো আর স্কিপ করতে পারবো না। আচ্ছা, তাহলে গেল কি? এ গেল, বি গেল, সি গেল, বলছি ডি আর ই থাকবে না, এফ গেল, জি গেল, বলছি এইচ থাকবে না, আই দিয়ে গেল, এরপরে আছে জে, এরপরে কি? জে এরপরে কি আসে? কে। তো কে দিয়ে আসবে হচ্ছে কোরিয়া। ঠিক আছে, তাহলে জাপান, কোরিয়া, এরপরে কি? এরপরে বলেন তো কে আছে? আহ আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে করতেছেন, কেউ কিছু লিখতেছেন না কেন? আচ্ছা, ওকে। তাইলে জাপান, কোরিয়া। এরপরে কি হইতে পারে? একটু সবগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা একটু ট্রাই করেন তো দেখি। জে, কে, এল, এম, এন, ও, পি, অনেক তো কিছু আছে, একটু বলেন তো দেখি তো কি অবস্থা। আমি অবশ্য আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যে ঠিক পরের স্লাইডেই আমি ওই যে মানচিত্রগুলা রেখে দিছি। ঠিক আছে, কিন্তু ভাবলাম যে আপনাদেরকে এইভাবে একটু ধরে ধরে পড়াই। আচ্ছা, আচ্ছা, কয়েকজন ট্রাই করতেছেন, ভেরি গুড। আচ্ছা, একজন লিখছে এম, 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 জে, কে, এল। এল দিয়ে নাই, এম দিয়ে আছে। হ্যাঁ, বলেন তো যে ওই যে বলছিলাম না যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ হিসেবে কানাডা আছে, তো যুক্তরাষ্ট্রের আরেকটা মিত্র দেশ আছে, সেটা হচ্ছে মেক্সিকো। তো মেক্সিকোকেও আপনাকে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জাপান, কোরিয়া, মেক্সিকো। তাহলে জে, কে, এল। হুম, এম, এল নাই, এম আছে। এরপরে হচ্ছে এন, এন দিয়েও কিছু নাই। ঠিক আছে, এন দিয়ে কিছু নাই, ও দিয়ে কিছু নাই, পি দিয়ে কিছু নাই। আর আর দিয়ে দেখেন কি আছে বলেন তো? আর অবশ্যই আর রাখতে হবে, রাশিয়া, খুবই গুরুত্বপূর্ণ দেশ রাশিয়া। তাহলে রাশিয়ার পরে এরপরে পি, কিউ, আর আর এরপরে কি? এস। এস দিয়ে হচ্ছে সৌদি আরবিয়া। তো ওরেও রাখতে হবে, সৌদি আরব আর কি, সৌদি আরব, ওকে। বা এটা আসলে আরব তো আমরা বাংলায় বলি, সৌদি আরবিয়াই হচ্ছে লিখি। ঠিক আছে, তাহলে গেল। আর কয়টা লাগবে বলেন তো দেখি? আর কয়টা লাগে? আর কয়টা আমরা লিখতে পারি? চলেন একটু দেখি। ঠিক আছে, তাহলে এরপরে কে আছে? এরপরে এস দিয়ে আরো কয়েকটা আছে। সৌদি আরবিয়া গেল, এরপরে একটু আগে মনে রাখেন ব্রিক্স। ব্রিক্সের মতো দেশে যখন সাউথ আফ্রিকা থাকতে পারে, ব্রিক্সের মতো দেশে যখন সাউথ আফ্রিকা থাকতে পারে, তখন এখানে অবশ্যই কে থাকবে? এখানে অবশ্যই সাউথ আফ্রিকা থাকবে। এর মানে ওরা কিন্তু ফেলনা না, ফেলে দেওয়ার মতো কোনো দেশ না। ঠিক আছে, সাউথ আফ্রিকা। তাহলে সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, এরপরে আছে সাউথ কোরিয়া। ঠিক আছে, সাউথ কোরিয়া। তাইলে আহ জে, কে গেল, এল দিয়ে কোনো দেশ নাই, এম, এন, ও, পি এগুলা নাই, আর এস। এরপর আছে কি? টি, টি দিয়ে নাই, ইউ। ইউ দিয়ে কে আছে বলেন? ইউ দিয়ে দুইজন আছে, একটা হচ্ছে ইউএসএ, আর এটা কি? ইউকে। তাহলে বলেন কয়টা হয়েছে? এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, ওখানে 4টা, টোটাল 19টা। তাহলে G20 এইখানে টোটাল কান্ট্রি আছে কয়টা? 19টা। ঠিক আছে, এর সাথে কে থাকবে? এর সাথে থাকবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ঠিক আছে, এই সবাই মিলে হচ্ছে আমার কি? এই সবাই মিলে আমার হচ্ছে টোটাল G20। ঠিক আছে, এই টোটাল মিলে হচ্ছে না, পর্তুগাল নাই, পর্তুগাল নাই, পর্তুগাল নাই, পর্তুগালের শুধুমাত্র একটা
ইউরো কাপ আছে তো এই জন্য ওরা রাখেনি, মেজর কোনো অ্যাচিভমেন্ট নাই। ওকে, তাহলে যদি আপনাকে বলে যে গ্রুপ অফ 20 এর সদস্য নয় কোনটি, এখন আমাকে একটু অ্যান্সার দেন, ঝটপট অ্যান্সার দেন, ঝটপট অ্যান্সার দেন, দেখি এটা আপনারা পারেন কিনা, মনে আছে কিনা। আমি তো স্লাইড চেঞ্জ করে ফেলছি, একটু বলেন, একটু বলেন যে আহ একটু দেখেন যে আর্জেন্টিনা, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, সবাই একটু অ্যান্সার করেন তো। এইটা আমি একটু অ্যান্সার চাই সবার কাছ থেকে, দেখি। যেহেতু একটু আগেই আমরা সবগুলো নাম লিখছি ভেঙে ভেঙে, দেখি এবার লিখতে পারি কিনা। আহ একটা কি, আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আচ্ছা, পিকিউআরএস, ও একটা মনে হয় বাদ গেছে, সেইটা হইলো, আচ্ছা এটা কেমনে বাদ গেল, আচ্ছা তুরস্ক, যেটা, হ্যাঁ তুরস্কটা মনে হয় আমাদের বাদ গেছে, টি দিয়ে একটা কান্ট্রি বাদ গেছে। তো টোটাল তাইলে হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা এইখানে একটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা আপনারা কেউ খেয়ালও করেন নাই, আমিও একটা জিনিস একটু ইয়া করে ফেলছি, সেটা হইলো ওই যে আমি কিন্তু কোরিয়া একবার দিয়ে দিছি। এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমি কিন্তু কোরিয়া একবার লিখছি, তাই না? এই যে দেখেন, এখানে কোরিয়া একবার লিখছি, আর এখানে কি সাউথ কোরিয়া লিখছি আবার। তো কোরিয়া যখন বলবো তখন আসলে, তখন মনে হয় কি যে রিপাবলিক অফ কোরিয়া বলতে আসলে আমরা নর্থ কোরিয়া সাউথ কোরিয়া দুইটাই বুঝি। তো যেহেতু কোরিয়া, তো শুধু ওইভাবে বললে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ নর্থ কোরিয়া তো আসলে আমাদের সাথে কোনোভাবেই কোথাও অ্যালাইনমেন্টে নাই। So আমরা যে এই কাজটা করব, আমরা এই কোরিয়াটা বাদ দিব। মানে আসলে এটা আমি একটু কেন আবার ক্রস চেক করলাম, আমার খটকা লাগতেছিল, কারণ G20-তে আসলে 20টা দেশ নাই, 19টা দেশ, ঠিক আছে। তো তাইলে আমরা একটু জাস্ট এই জায়গাটা একটু পরিষ্কার করে লিখি, যেহেতু একটু হিজিবিজি হয়ে গেল, জাস্ট একটু ক্লিয়ার করে দেই। কোরিয়াটা আসলে দুইবার হয়েছে, ওইখানে একটু গ্যাঞ্জামটা লাগছে, আমি 19 মিলাইতে গিয়ে দেখি যে মিলে না, ঘটনা কি। তো সাউথ কোরিয়া, আর কে, তুরস্ক বা তুর্কি যেটাকে আমরা বলি, ঠিক আছে। ওকে, তাইলে টোটাল আসলে কান্ট্রি কয়টা, 20টা না, কিন্তু টোটাল কিন্তু 19টা। সাথে কি ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আর একদম রিসেন্টলি জয়েন করছে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। সুতরাং আপনি যদি একটু অপশনগুলো এখানে দেখেন, তাহলে অপশনগুলো এখানে দেখলে আপনি বুঝবেন যে আর্জেন্টিনা এটা ছিল, ওই যে বলছিলাম এ দিয়ে শুরু, আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া দুই চ্যাম্পিয়ন আছে। আমি বলছিলাম জাপান একটা পরাশক্তি, যে দিয়ে শুরু, সেও আছে। কোরিয়া, ওই যে কে, এখানে আর কি কোরিয়া মানে আসলে দক্ষিণ কোরিয়াই বুঝাইছে, ঠিক আছে, শুধু কোরিয়া বলতে আসলে দক্ষিণ কোরিয়া বুঝাইছে। তাহলে গ্রুপ অফ 20 সদস্য নয় কে, সিঙ্গাপুর, ঠিক আছে। এবং এটা মনে রাখবেন, সিঙ্গাপুর কিন্তু লাস্ট যে সম্মেলন হয় সেখানে অতিথি রাষ্ট্র ছিল, ঠিক আছে, অতিথি রাষ্ট্র ছিল, তাদেরকে ইনভাইট করা হয়েছিল লাস্ট, লাস্ট যে সম্মেলন, অর্থাৎ G20। এই G20 এর লাস্ট সম্মেলন কোথায় হয়? লাস্ট সম্মেলন হয় হচ্ছে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া ওদেরকে ইনভাইটেশন দিছে যে তোমরা আসো, ঠিক আছে। এবং বলেন তো যে বাংলাদেশ G20-র মেম্বার? বাংলাদেশ কিন্তু G20-র মেম্বার না। এবং বলেন তো বাংলাদেশ কোন সম্মেলনে প্রথমবারের মতো এই G20-তে অ্যাটেন্ড করতে পারছে? এই যে গত সম্মেলন, যেটা ইন্ডিয়াতে হয়, কারণ ইন্ডিয়া অতিথি রাষ্ট্র হিসেবে শুধু সিঙ্গাপুরকে না, অতিথি রাষ্ট্র হিসেবে তারা কি করছে, বাংলাদেশকেও ইনভাইট করছিল। এবং আমরা জানি যে বাংলাদেশ লাস্ট যে সম্মেলনটা হইলো, সেই সম্মেলনেই কিন্তু প্রথমবারের মতো G20-র কনফারেন্সে অ্যাটেন্ড করে, ঠিক আছে। কোশ্চেন নং যে কত সেটা জানি না, একজন বলছে কোশ্চেন নং 23 হবে কিনা, 22-এ আছি, এরপর আমরা 23-এ যাই, এই যে 23, ও না, এটা কি, ও দেখেন, তাহলে ওই যে আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম যে গ্রুপ অফ 20 বা G20, ঠিক আছে, G20 এটার প্রেসিডেন্ট কে ছিল? যে দেশে কনফারেন্স হয়েছে, লাস্ট কনফারেন্স কোথায় হয়েছে? লাস্ট কনফারেন্স হয়েছে ইন্ডিয়াতে। সুতরাং কি হয়েছে? সভাপতি কে ছিল? ভারত ছিল। রিটেনে কিন্তু এই জিনিসগুলো অনেক লাগবে, তখন আমরা আরো ডিটেলসে এগুলো কেন বলতেছি তখন আমরা বুঝতে পারবো। তো ভারতের আগে প্রেসিডেন্সি ছিল কার? ইন্দোনেশিয়ার। ভারত সম্মেলন করে ফেলছে, এখন এটা হ্যান্ড ওভার করে দিচ্ছে কারে? ব্রাজিলকে। নেক্সট সম্মেলন কোথায় হবে? ব্রাজিলে হবে। তাহলে নেক্সট G20 প্রেসিডেন্সি কার? ব্রাজিলের, ঠিক আছে। সুতরাং এটা মনে রাখেন। ওকে,
আচ্ছা, এইটা আমি আপনাদের জন্য আমি রেখে দিলাম, এইটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এই যে G7, ঠিক আছে, মজার ব্যাপার দেখেন G7 এ কারা কারা আছে। কানাডা, কানাডা মানে ডেফিনেটলি কে থাকবে ওখানে, ইউএসএ, ঠিক আছে। আর ইউএসএ থাকলে ইউকে থাকবে, এই দুইটা ওই যে বলছিলাম না যুক্ত যুক্ত যারা আছে তারা একসাথে থাকবে। তো ইউএসএ আছে, ইউএসএ এর সাথে কে আছে, ইউনাইটেড কিংডম আছে, এবং ইউএসএ এর একটা বন্ধু রাষ্ট্র কানাডা আছে, সাথে জাপান, ফ্রান্স, জার্মানি, ইটালি, ঠিক আছে। এই যে কান্ট্রিগুলো, এগুলো আপনি বেশি না, আপনি একবার দুইবার খাতায় লিখলে মোটামুটি মনে থাকবে। G7 এ হচ্ছে এরা আছে। আর রাশিয়াকে ইনক্লুড করে তখন হয়ে গেছে G8, পরবর্তীতে আরো কিছু দেশ অ্যাড হয়ে ফাইনালি কি পাইছি আমি, G20, ঠিক আছে। ওকে, এবং এখানে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এখানে পরবর্তীতে আসলে কে অ্যাড হবে, এখানে ফাইনালি অ্যাড হয়েছে কে, আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আহ আচ্ছা, এটা মনে হয় একবার আমরা শুরুর দিকে ছিল না, থান্ডার ভোল্ট অফ এশিয়া, এটা তো ভুটান আমরা পড়ছি। ওকে, কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়, বলেন কোন শহরকে সিটি অফ কালচার বলে। এটার উত্তর হবে প্যারিস। হ্যাঁ, সিটি অফ কালচার আমরা বলি হচ্ছে প্যারিসকে। ভিয়েনাকে আমরা বলি হচ্ছে সিটি অফ মিউজিক। আর নিউ ইয়র্ককে আমরা কি বলি, বিগ অ্যাপল। কলকাতাকে কি বলি, কলকাতাকে কি বলি বলেন তো। আচ্ছা, তাহলে এটা মনে রাখবো, যদি আপনাকে বলে যে কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে প্যারিস। হ্যাঁ, ফ্রান্সের প্যারিস। ওকে, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি আছে দেখেন, বিগ অ্যাপল। বিগ অ্যাপলের কথা একটু আগে বলছি যে হুইচ অফ দ্য ফলোইং সিটি ইন দ্য ওয়ার্ল্ড নোন অ্যাজ বিগ অ্যাপল। তো বিগ অ্যাপল কোনটা, নিউ ইয়র্ক, ঠিক আছে। শিকাগোকে কি বলে বলেন, এটা বিসিএস এ আসছে। বাতাসের শহর, শিকাগোকে কি বলে, বাতাসের শহর, মনে আছে 46 বিসিএস এ আসছে। রোম, রোমকে কি বলে, শান্তির শহর, হাজারবার আসছে। রোম, রোমকে কি বলে, শান্তির শহর, ঠিক আছে। ওকে, আপনি এভাবে মনে রাখবেন, রোম 2 অক্ষর, শান্তি এটাও কি 2 অক্ষর, তাহলে রোম মানেই কি শান্তি, তাহলে রোম শান্তির শহর।